আমাদের স্বপ্নের কাহিনী চ্যানেলটির সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমার বয়স কত জানেন? 23। আপনার চেয়ে 3 বছরের বড় আমি। লজ্জা করলো না নিজের আপুর বয়সী একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে? ছেলেটা নিজের দৃষ্টি আরও তুখর করল, কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, ভালোবাসি আপনাকে হৈমন্তিকা। ছেলেটার বেহায়াপনা দেখে খানিক বিরক্ত হলো হৈমন্তী। রেগে গেলে তার নাক কাঁপতে শুরু করে, এখনও কাঁপছে। ঝাঁঝালো গলায় সে আওড়ালো, আমার নাম হৈমন্তী, হৈমন্তিকা না। আপনাদের বিল্ডিংয়ে ভাড়া থাকি বলে ভাববেন না আপনাকে ভয় পাই আমি। আর একবার যদি আমাকে এইসব ফালতু প্রস্তাব দেন তাহলে আপনার বাবা মাকে বলতে দেরি করব না আমি, মনে থাকে যেন। বলেই নিজের তীক্ষ্ণ চাহনি দ্বারা একবার দেখে নিল ছেলেটাকে, যেন চোখ দাঁড়াই ভস্য করে দেবে তাকে। তারপর গটগট করে পায়ে চলে যেতে লাগলো বিল্ডিংয়ের ভেতর। পেছন থেকে তুষার তখন আবেগী স্বরে বলল, আপনাকে আমি আপু মানি না হৈমন্তিকা। আপনাকে ভালোবেসে কোনো অপরাধ করিনি। আমি আপনাকে ভালোবাসি আর ভালোবাসবো, সেটা আপনি না চাইলেও। হৈমন্তী শুনেও শুনল না যেন। ছেলেটার মাথা গেছে একদম। নিজের চেয়ে 3 বছরের বড় মেয়েকে বলে কিনা ভালোবাসি। হৈমন্তী প্রথমে ভেবেছিল তুষার মজা করে করছে এমন, তবে না, দিনে দিনে এর উদ্ভট সব কাণ্ড বেড়েই চলেছে। এই যেমন কালকের ঘটনায় ধরা যাক, হৈমন্তীকে একটা ছেলে প্রপোজ করেছে বলে ছেলেটাকে কি মারধরি না করেছে সে। হৈমন্তী এতদিন বাচ্চা ছেলে ভেবে কিছু বলেনি, কিন্তু এবার সে ভেবে নিয়েছে। আবারও এমন কিছু হলে সে সত্যি সত্যিই নালিশ দিবে তুষারের বাবার কাছে। বৃষ্টি বাড়ছে, সাথে কোনো ছাতা আনেনি হৈমন্তী। দোকানের ছাউনির নিচে আরেকটু ঠেসে দাঁড়ালো সে। আর কতক্ষণ যে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। আশেপাশে কোনো রিকশারও দেখা মিলছে না। নতজানু হয়ে ক্লান্ত নিঃশ্বাস ফেলল হৈমন্তী। হঠাৎ পাশ থেকে চিরচেনা এক কণ্ঠ কানে এলো তার। এখানে দাঁড়িয়ে আছেন কেন হৈমন্তিকা? ছাতা আনেননি? হৈমন্তী চমকে তাকালো। নিজের পাশে তুষারকে দেখে চোখ বড় বড় করে প্রশ্ন ছুড়ল, আপনি এখানে আবারও আমার পিছু নেওয়া শুরু করেছেন? তুষার মুচকি এসে বলল, আপনার পিছু নেওয়ার প্রয়োজন পড়ে না হৈমন্তিকা। ভাগ্য নিজে আমাকে আপনার কাছে টেনে আনি। এবার চলুন, আপনাকে পৌঁছে দিই। আপনার কি ধারণা আমি আপনার সঙ্গে যাব? মরে গেলেও না। আপনার ইচ্ছে, পরে কিছু হলে কিন্তু তার দায় আমি নেব না। নির্লিপ্ত ভঙ্গিতে কথাটুকু বলে হাতের লাল ছাতাটা খুলে নিল তুষার। এরপর ধীরস্থির ভঙ্গিতে হেঁটে চলে যেতে লাগলো সামনের পথে। হৈমন্তী হাত ঘড়ির দিকে তাকালো। রাত 8টা বেজে 40 মিনিট। আর কিছুক্ষণ পরে 9টা বেজে যাবে। এই রাস্তা তেমন সুবিধার না, তার উপর রিক্সাও নেই আশেপাশে। বৃষ্টিও কমছে না। হৈমন্তীর কি যাওয়া উচিত তুষারের সঙ্গে? সে একবার তুষারে যাওয়ার পথে তাকে আবার উল্টো পথে তাকালো। নির্জন রাস্তাটি দেখে মুহূর্তে ভয় এঁটে বসল হৈমন্তীর মস্তিষ্কে। কি ভেবে উঁচানো গলায় ডাকলো তুষারকে। 2-3 বার ডাকলো। তুষার থামল। মুখে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে এলো হৈমন্তীর দিকে। খানিক ঝুঁকে ফিচেল হেসে বলল, ভয় পাচ্ছেন হৈমন্তিকা? হৈমন্তী হকচকালো। থতমত গলায় বলল, আমি ভয় পাবো কেন? আমি তো ভেবেছি আপনি ভয় পাবেন একা একা যেতে। তাই বড় আপু হিসেবে আমার কর্তব্য আপনার সঙ্গে যাওয়া। আমি তো শুধু আমার কর্তব্যই পালন করছি। বড় আপু কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই চোখ মুখ শক্ত হয়ে গেল তুষারের। দৃষ্টি কঠিন হয়ে এলো। গম্ভীর স্বরে নিদারুণ অধিকার বোধ নিয়ে সে বলল, আপনি আমার আপু নন হৈমন্তিকা। হৈমন্তী রাগল না এবার, বরং বোঝানোর সুরে বলল, আমি আপনার আপুই তুষার, সেটা আপনি মানুন বা না মানুন। আর হ্যাঁ, আমাকে হৈমন্তী বলে ডাকবেন, হৈমন্তিকা না। তুষার কথা বাড়ালো না। ছাতার এক পাশে চেপে গিয়ে জায়গা করে দিল হৈমন্তীকে। নিজ মনে বিড়বিড় করে উঠল, আপনি আমার কে হন সেটা সময় বলে দেবে হৈমন্তিকা। নির্জন নিস্তব্ধ রাস্তা। চারিদিকে শুধু বৃষ্টির ধূপধাপ শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে 2-1টা সিএনজি কিংবা রিক্সা হর্ন বাজে ব্যস্ত হয়ে ছুটে চলেছে নিজ গন্তব্যে। সবকটাই যাত্রীতে ভরপুর, থামানোর জো নেই। হৈমন্তী জড়সড় হয়ে হাঁটছে তুষারের সঙ্গে। ছাতা ছোট হওয়ায় বারংবার নিজের হাতে তুষারের হাতের স্পর্শ পাচ্ছে সে। অস্বস্তি হচ্ছে খুব। হৈমন্তী হাতটা বুকের সঙ্গে মিশিয়ে নিল। হাঁটার গতি আরও বাড়িয়ে ক্ষীণ স্বরে বলল, জলদি হাঁটুন তুষার, পথটা শেষই হচ্ছে না। হৈমন্তীর কণ্ঠে বিরক্তি যেন চুইয়ে চুইয়ে পড়ছে।
অপরদিকে কাঁধসহ পুরো এক পাশ ভীষণভাবে ভিজে গেছে তুষারের। তবুও আনন্দপূর্ণ মেজাজে আছে সে। গলা ছেড়ে এবার গান গেয়ে উঠল তুষার। এ পথ যদি না শেষ হতো তবে কেমন হতো? হৈমন্তী একবার আর চোখে তুষারের দিকে তাকালো, রাশভারী গলায় বলল, খুবই বাজে হতো। হুম, আপনার আর আমার প্রেম হতো। নাকচ করে বলল তুষার। হৈমন্তী রেগে গেল। আপনাকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেব তুষার। দিন, আমিও আপনার হাত টেনে ফেলে দেব। বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ বেরিয়ে এলো হৈমন্তীর। বাকি পথটুকুতে তুষার নানান কথা বললেও সে টু শব্দটিও করল না। বিল্ডিংয়ের কাছাকাছি আসতেই হৈমন্তী ছোট্ট করে একটা ধন্যবাদ জানিয়ে চলে যেতে চাইল। তুষার হাত ধরে আটকালো। সঙ্গে সঙ্গে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল হৈমন্তী। ঝাঁঝালো দৃষ্টিতে তাকাতে নির্নিমেষ চেয়ে তুষার শুধু বলল, সরি। হৈমন্তী দাঁড়ালো না আর, ছুটে গেল সেখান থেকে। দুপুরবেলা ছাদে টানানো রশি থেকে কাপড় নিচ্ছে হৈমন্তী। রোদের তেজি আলো সরাসরি চোখে মুখে পড়ছে তার। বিরক্তিতে কপাল কুঁচকে যাচ্ছে। কাপড় নিতে নিতে আনমনে ছাদের দরজার দিকে তাকালো সে। থমকে গেল। ছাদের দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুষার। প্রশস্ত বুকে দুহাত আড়াআড়িভাবে রাখা, ঘর্মাক্ত মুখখানা লাল হয়ে আছে। নির্নিমেষ দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। হৈমন্তী এক পলক সেদিকে তাকিয়ে চোখ আবারও ফিরিয়ে নেয়, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তুষার এগিয়ে আসে। হৈমন্তীর সামনাসামনি রেলিংয়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, সকালে আসেনি কেন হৈমন্তিকা? আমি অপেক্ষা করছিলাম তো। হৈমন্তী ক্রুদ্ধ চোখে তাকালো মাত্র, জবাব দিল না। তুষার আবারও বলল, জানেন হৈমন্তিকা, আপনি রাখলে না আপনাকে ভীষণ সুন্দর লাগে। বেয়াদবির একটা সীমা থাকে, আপনি সেটা পার করে যাচ্ছেন তুষার। কোন দিন না আমি আপনাকে থাপ্পড় মেরে দেই। রেগে গিয়ে কাটকাট গলায় বলল হৈমন্তী। জবাবে তুষার ঠোঁট বাঁকিয়ে হাসল। রশি থেকে একটা সাদা রঙের ওড়না নিয়ে হাতে পেঁচিয়ে নিল। অতঃপর বিস্তর গগনে চেয়ে আফসোসের সুরে বলল, আপনি আরও পরে কেন জন্ম নেননি হৈমন্তিকা? তাহলেই তো আপনার এত বকা শুনতে হতো না আমাকে। আল্লাহ জানে বিয়ের পর আপনি কি করেন আমার সঙ্গে। হৈমন্তী চোখ রাঙিয়ে তাকালো, উঁচানো স্বরে বলল, ওড়না দিন। এটা আপনারও না? হ্যাঁ। আচ্ছা নিন। বলেই হাতে থাকা ওড়না এগিয়ে দিল তুষার। হৈমন্তী দ্রুত নিয়ে নিল সেটা। দক্ষিণ দিক থেকে দমকা হাওয়া ভেসে আসছে। সেই হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে হৈমন্তীর কোমর অবধি কালো কেশ। হৈমন্তী বারংবার মাথার ওড়না ঠিক করছে। অস্বস্তি নিয়ে ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকাচ্ছে। তুষার মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল হৈমন্তীর মুখ পানে। বুকে এক ধরনের চিনচিনে ব্যথা অনুভব করছে সে। ইচ্ছে করছে উন্মাদ প্রেমিকের মতো প্রেমিকার কপালে থাকা চুলগুলো কানে গুজে দিতে। তুষার নিজেকে সংযত রাখতে পারল না। হাত এগিয়ে আলতো করে ছুঁয়ে দিল হৈমন্তীর কপাল। কানে চুলগুলো গুজে দিতেই হঠাৎ নিজের গালে সূক্ষ্ম ব্যথার আভাস পেল সে। হৈমন্তী চড় মেরেছে তাকে। তুষার বিস্ময় নিয়ে তাকালো। গালে হাত বুলিয়ে মন খারাপ করে বলল, এত জোরে মারেন হৈমন্তিকা? ব্যথা পেলাম তো। তুষারের নির্বিকার অভিব্যক্তি দেখে রেগে গেল হৈমন্তী। অবিশ্বাস্য গলায় বলল, আপনার কি একটুও লজ্জা করে না তুষার? এতটা নির্লজ্জ কেন আপনি? তুষার জবাব না দিয়ে হাসতে লাগলো। হৈমন্তীর সারা শরীরে কেউ আগুন লাগিয়ে দিল যেন। এই ছেলেটা কখনো বাচ্চা ছেলে ভেবেছিল সে? এই ছেলেটাকে? এ তো আস্ত অসভ্য, পাগল, যা তা। হৈমন্তী আর দাঁড়ালো না। রোষপূর্ণ চাহনিতে একবার তুষারের দিকে চেয়ে কাপড়গুলো নিয়ে চলে গেল ছাদ থেকে। তার যাওয়ার পথে দৃষ্টি মেলে আরেক দফা গালে হাত বুলালো তুষার। বিড়বিড় করে বলল, নরম হাতের কি চোর, একদম ধারে লঙ্কা। ঘরে এসে ক্লান্ত ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিল হৈমন্তী। কিছুক্ষণ চুপ থেকে পরক্ষণেই চোখ মুখ কুচকে চেঁচিয়ে উঠল, আমাকে আর কাপড় নিতে চাঁদে পাঠাবে না মা? এই পিচ্চি সারাদিন ঘরে বসে থাকে, একে কাপড় আনতে বলতে পারো না? শুনে তেতে উঠল হেমন্ত। কণ্ঠে একরাশ প্রতিবাদী ভাব এঁটে বলল, মোটেও না, আমি অনেক কাজ করি। হৈমন্তী চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করল, কি এমন কাজ করিস? হেমন্ত বেশ গর্ব করে বলল, কেন, আজকে সকালে নিজের বিছানা গুছিয়েছি না? এতটুকুই? এতটুকু বলছো কেন? বিছানা গুছানো তোমার কাছে কম লাগে? তাহলে আমি কি করি? আমার মতো কাজ করলে তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। একটু থেমে আবারও বলল, কালকে থেকে তুই যাবি ছাদে কাপড় আনতে।
বেশি বাড়াবাড়ি করলে মায়ের একটাও মাটিতে পড়বে না, বলে দিলাম। হেমন্ত ভেঙচি কাটল। আপন মনে কি যেন বিড়বিড় করতে করতে মোবাইল নিয়ে চলে গেল রুমে। হৈমন্তীর মা রাবেয়া আসলেন একটু পরেই। হাতে থাকা একটা টিফিন বক্স টেবিলে রেখে বললেন, বাড়িওয়ালা কয়েকদিন আগে পায়েস দিয়েছিল, বুঝলি। এখন খালি বক্স তো আর দেওয়া যায় না। আমি আজকে অল্প বিরিয়ানি বানিয়েছিলাম, ভাবলাম এফাকে ওদের বক্সটাও দিয়ে দেওয়া যাবে। তো একটু ওদেরকে বক্সটা দিয়ে আয় না মা। হৈমন্তী অসন্তুষ্ট হয়ে তাকালো, একরাশ বিরক্তি নিয়ে বলল, আমি কেন, পিচ্চিকে বলো। রাবেয়া আদুরে গলায় বললেন, ওকে বলেছিলাম, ও চায়নি বলেই তো তোকে বলছি। যা না মা, তুই না আমার লক্ষ্মীটা। হৈমন্তীর তখন ইচ্ছে করছিল হেমন্তের চুল সব ছিঁড়ে ফেলতে। একটা কাজ বললে করে না ছেলেটা, তার মাও কম কিসের। হৈমন্তী ছাড়া যেন ওনার চলেই না, সব কাজে হৈমন্তীকেই লাগবে। হৈমন্তী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, বক্স হাতে দাঁড়ালো বাড়িওয়ালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা অলস পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল হৈমন্তী। কোত্থেকে তুষার এসে পথ রোধ করলো তার, কাছাকাছি এসে বলল, কোথাও যাচ্ছিলেন হৈমন্তিকা? হৈমন্তী কোনোরূপ ভনিতা ছাড়াই বলল, আপনার বাসায় যাচ্ছিলাম। এ নিন বক্স, মা বিরিয়ানি পাঠিয়েছে আপনাদের জন্য। বিরিয়ানি আপনি বানিয়েছেন হৈমন্তিকা? বলতে বলতে বক্স হাতে নিল তুষার। হৈমন্তী সে কথার উত্তর দিল না, বরং খানিক কঠিন গলায় বলল, আপনাকে কতবার বলেছি আমাকে হৈমন্তীকে না ডাকতে। এখন থেকে হৈমন্তীকে কিছুই ডাকবে না, আপু বলে ডাকবেন। তুষার শীতল চোখে তাকালো তখন, স্বাভাবিক স্বরে আওড়ালো, কখনো শুনেছেন নিজের বউকে আপু ডাকতে? আমি তো আপনাকে হৈমন্তিকাই ডাকবো। একদিন দেখবেন এই আমার থেকেই হৈমন্তিকা ডাকটা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন আপনি। আমি কিন্তু তখন আপনার ব্যাকুলতা বাড়াবো না হৈমন্তিকা, বরং ভয়ঙ্করভাবে বুকে আঁকড়ে রাখবো। তুষারের চিন্তায় ঘুম আসছে না হৈমন্তীর। ছেলেটার পাগলামি দিন দিন বাড়ছে। এমত অবস্থায় হৈমন্তীর কি করা উচিত? চর থাপ্পড় অপমান কিছুই তো বাকি রাখেনি সে। তবে হ্যাঁ, তুষারের বাবাকে নালিশ দিলে কিছু একটা হতে পারে হয়তো। কিন্তু হৈমন্তীর মন সায় দেয় না এতে। তুষারের জন্যে অদ্ভুত মায়া হয়। মতিভ্রষ্ট হয়ে কিভাবে মরিচিকার পেছনে ছুটতেছে ছেলেটা। তুষার যা চায় তা কি আদৌ সম্ভব? হৈমন্তী দীর্ঘশ্বাস ফেলল। ঘুম আর আসবে না তার, মাথা ভীষণ ব্যথা করছে। এখন একটু কড়া চা খেলে মন্দ হয় না, যেই ভাবা সেই কাজ। রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলো সে। মুক্ত বাতাসে মাঝে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিল্ডিংটা 5 তলা। হৈমন্তীর পরিবার দোতলায় থাকে, আর তুষারেরা থাকে 3 তলায়। হৈমন্তীর বারান্দার সঙ্গে তুষারের রুমের বারান্দা উপর নিচ লাগানো। হৈমন্তী যখন চা খাচ্ছিল তখন হঠাৎ উপর থেকে তার চায়ের কাপে ছোট্ট একটা পাথর টুপ করে এসে পড়ল। ফলস্বরূপ কাপে থাকা কিছুটা চা ছিটকে পড়ল তার হাতে। সূক্ষ্ম ব্যথায় অল্প চেঁচিয়ে উঠল হৈমন্তী। দ্রুত কাপটা টেবিলে রেখে ফু দিতে লাগলো হাতে। তখনই আবারও একটা ছোট্ট পাথর এসে পড়ল তার বারান্দার মেঝেতে। তবে এবারের পাথরটা ভিন্ন। পাথরের গায়ে মোড়ানো রয়েছে একটা হলুদ রঙের কাগজ। হৈমন্তী এগিয়ে গেল সেদিকে। কাগজটা নিয়ে খুলতেই চমৎকার হাতের লেখায় ভেসে উঠল তার সামনে। দুঃখিত হৈমন্তিকা, আমি ইচ্ছে করে ফেলিনি পাথরটা। আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? লেখাটা পড়ে ভরকে গেল হৈমন্তী। উপরে উকি দিতেই দেখতে পেল তুষারকে। তার মতো করে সেও বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। ভরকানো গলায় ক্ষীণস্বরে হৈমন্তী বলে উঠল, আপনি এখানে কি করছেন? আর এগুলো কি ধরনের বেয়াদবি? কাপে পাথর ফেলছেন কেন? আমি তো সরি বলেছি হৈমন্তিকা, চাইলে অ্যান্টিসেপটিকও দিতে পারি, রুমে আছে, দেব? লাগবে না আমার অ্যান্টিসেপটিক। কালকে না আপনার ক্লাস আছে? এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছেন? একই প্রশ্ন তো আমিও করতে পারি। আপনি এত রাতে না ঘুমিয়ে বারান্দায় কেন দাঁড়িয়ে আছেন হৈমন্তিকা? হৈমন্তীর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কণ্ঠে তেজ এনে বলল, আমার যা ইচ্ছে আমি করব, আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? যান রুমে গিয়ে ঘুমান। ওপাশ থেকে একরোখা উত্তর, যাব না। রাগে হৈমন্তীর নাক কাঁপতে শুরু করলো। ছেলেটা এত ঘাট তেরা। তুষারের সঙ্গে কথা বলার ইচ্ছেই মিইয়ে গেল তার। টেবিল থেকে কাপ উঠিয়ে ক্ষিপ্ত কণ্ঠস্বর ছুড়ে দিল, আপনি থাকুন, আমিই চলে যাচ্ছি। তুষার রেলিং গলিয়ে খানিক ঝুঁকল। হৈমন্তীর যাওয়ার দিকে স্ত্রীর দৃষ্টি মেলে ম্লান হাসল মাত্র। পরের দিন ছিল রবিবার। অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস হতে এখনও 1 ঘন্টা বাকি। হৈমন্তী আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে ভার্সিটি। সাথে রয়েছে তার প্রিয় বান্ধবী পারু। তারা দুজনে মিলে ক্যান্টিনে বসেছিল। স্যান্ডউইচ খেতে খেতে পারু বেশ আহ্লাদি স্বরে বলল, তোমাকে যে ছেলেটা পছন্দ করেছে, কি যেন নাম?
হৈমন্তী আগ্রহহীনভাবে জবাব দিল, তুষার। ও হ্যাঁ, তুষার। ছেলেটা কি এখনো তোর পেছনে ঘোরে? হ্যাঁ, কিছু বলিস নাই? কালকে চর মেরেছিলাম ডান গালে। শুনে চোখ বড় বড় করে তাকালো পারু। কণ্ঠে একরাশ বিস্ময় ঢেলে বলল, ডাইরেক্ট চর মেরে দিলি? এত সুন্দর একটা পোলাকে চর মারতে তোর বুক কাঁপলো না? হেমন্তী, তুই এত পাষাণ! আমি হলে যে কবে হ্যাঁ বলে দিতাম। ছেলেটার কপাল আসলেই খারাপ, তোর মতো জল্লাদ মহিলাকে পছন্দ করেছে। হৈমন্তী চোখ মুখ কুঁচকে তাকালো, বিরক্ত হয়ে ধমক দিয়ে উঠল, তুই আমার বন্ধু নাকি ওর? ওর এত গুণগান গাইছিস কেন? এই বিষয়ে আর একটা কথাও বলবি না পারু। ওর নাম যেন তোর মুখে আর না শুনি। পারু স্যান্ডউইচে অল্প কামড় দিয়ে ঠোঁট উল্টে বলল, এইভাবে বলছিস কেন? চুপ থাক। পারু সত্যি সত্যি চুপ হয়ে গেল এবার, আর একটা কথাও বলল না। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই হৈমন্তী জিজ্ঞাসা করল, কয়টা বাজে পারু? 9:40। তোমাদের ক্লাস তো একটু পরেই, তাই না? পারু কিছু বলবে তার আগে আগেই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল কথাটা। হৈমন্তী ঘাড় ঘুরিয়ে তাকালো। অচেনা এক ছেলে দাঁড়িয়ে আছে তাদের একটু দূরেই। সে এগিয়ে আসলো এবার। অনুমতি ছাড়াই হৈমন্তীর পাশের চেয়ারে বসে পড়ল। এক হাতে গিয়ে হৈমন্তীর উদ্দেশ্যে বলল, আমি ইভান, তোমার 1 বছরের সিনিয়র। কেমন আছো? আকস্মিক এমন ঘটনায় বিব্রত বোধ করল হৈমন্তী। হাত না মিলিয়ে ম্লান হেসে বলল, জি ভালো আছি। আমি আসলে আপনাকে ঠিক চিনলাম না। আপনি কি আমাকে চিনেন? হাত না মেলানোয় খানিকটা অপমান বোধ করলো ইভান, তবে মুখে তা প্রকাশ পেল না। হাত গুটি স্বাভাবিক হেসেই বলল, জুনিয়রদের সব খবর থাকে আমাদের কাছে। তুমি আমাকে চিনবে না, রাইট? সমস্যা নেই, কিছুদিন যাক চিনে যাবে। কথাটা কেমন যেন লাগলো হৈমন্তীর, পছন্দ হলো না। তবুও ভদ্রতা রক্ষার্থে ক্ষীণ হাসল সে। ইভানের একটা বন্ধু তাকে ডাকতেই সে বিদায় জানিয়ে চলে গেল। হৈমন্তী হাফ ছেড়ে বাঁচল যেন। সুদীর্ঘ শ্বাস ফেলে পাশে তাকাতেই ভয়ে মাথা পিছিয়ে নিল। তার পাশে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার। তাকিয়ে আছে তো তাকিয়েই আছে, চোখের পলক ফেলছে না একদমই। হৈমন্তী বুকে হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিল। হুট করে তুষারকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল সে। একটু শান্ত হতে রাগী গলায় বলল, সমস্যা কি আপনার? এমন ভূতের মতো চলাফেরা করেন কেন? সে কথা জবাব দিল না তুষার, উল্টো গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ছেলেটা কে? মানে? একটু আগের ছেলেটা কে? আপনাকে কেন বলবো? টেবিল থেকে পানির বোতল নিল তুষার। আলতো চুমুক দিয়ে কাটকাটভাবে বলল, আমার হবু বউয়ের ওপর সে লাইন মারছিল হৈমন্তিকা। আর আমার চা লাগবে না ছেলেটাকে? টেবিলের ওপর মাথা রেখে এক মনে সেন্টার ফ্রুট চিবোচ্ছে তুষার। তার দৃষ্টি কোথায় যেয়ে ঠেকেছে ঠিক বুঝতে পারছে না হৈমন্তী। সতর্ক চাহনিতে পর্যবেক্ষণ করে নিচ্ছে তুষারকে। তাকে দেখলে মনে হয় না সে হৈমন্তীর চেয়ে ছোট, বরং উচ্চতায় ও শারীরিক গঠনে বরাবরই তুষার হৈমন্তীর ঊর্ধ্বে। গায়ের রংটাও তার চেয়ে উজ্জ্বল। প্রশস্ত বুক, পেটানো শরীর, 2 বাহু ফুলে ফেপে আছে। চেহারা এক আলাদাই মায়ার ফলন। আখি জোড়ার মণি একটু বেশি বাদামি নয়? হ্যাঁ, অন্যদের থেকে একটু বেশি বাদামি তুষারের চোখের মণি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল হৈমন্তী। তুষারের প্রতি আরেকটু মনোযোগী হতেই তুষারের দৈবাত কথায় ভড়কে গেল সে। এভাবে লুকে লুকে কেন দেখছেন হৈমন্তিকা? আমি তো আপনারই, ভালোভাবে দেখুন। হৈমন্তী হক চকালো, দ্রুত চোখ নামিয়ে নিল। খানিক লজ্জাও পেল। এভাবে তাকানো উচিত হয়নি তার। তাকানোরই বা প্রয়োজন কি ছিল? নিজের উপর প্রচণ্ড রাগ হলো হৈমন্তীর। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়ির কাঁটা 9:55-তে এসে ঠেকেছে। একটু পরেই ক্লাস শুরু হবে। চেয়ার থেকে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো সে। গম্ভীর সুরে বলল, মরিচিকার পেছনে না ছুটে পড়াশোনায় মন দিন তুষার। আপনার না এখন ক্লাস চলছে? ক্লাস বাদ দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছেন কেন? জবাবে বিস্তর হাসল তুষার। আয়েশি ভঙ্গিতে বসে 2 হাত উঁচিয়ে আড়মোড়া ভাঙল। এরপর পেটে হাত রেখে মন খারাপ করে বলল, হৈমন্তিকা, আমার ভীষণ খিদে লেগেছে, কিছু কিনে দিন তো, খাবো। হৈমন্তী চোখ ছোট ছোট করে চেয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে পারুকে ইশারায় উঠতে বলে ক্যান্টিনে কর্মরত ছোট্ট ছেলেটাকে ডেকে বলল, মিন্টু, তোর এ ভাই যা চায় তাকে তা দিয়ে দে। আমি ক্লাস শেষে এসে টাকা দিয়ে দেব। মিন্টু অন্যান্য টেবিল মুছছিল তখন। হৈমন্তীর কথা শুনে উপর নিচ মাথা নাড়ালো শুধু। তুষার উদাসীন গলায় বলল, আমি যা চাই তাই বাচ্চা ছেলেটা দিতে পারবে না হৈমন্তিকা? মানে?
বিহবল কণ্ঠে প্রশ্ন ছুড়ল হৈমন্তী। তুষার আগের মতোই বলল, আমি তো আপনাকে চাই হৈমন্তিকা, খুব করেছি। ও কি আমার হৈমন্তিকাকে আমাকে দিতে পারবে? হৈমন্তী ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই ছেলের সাথে কথাই বলাই বেকার, কিসব উদ্ভট কথাবার্তা বলে। হৈমন্তীর ইচ্ছে করে তুষারের কান আচ্ছা মতো মলে দিতে। নিজের ইচ্ছেটাকে সংযত রাখল সে। আর চোখে একবার তুষারকে দেখে পারুকে নিয়ে চলে যেতে লাগলো সেখান থেকে। পেছন থেকে তুষার উঁচানো গলায় বলে উঠল, আমার উত্তরটা এখনো দেননি হৈমন্তিকা। হৈমন্তী দাঁড়ালো, তবে পেছনে ফিরল না। তুষার প্রশ্ন করল, ছেলেটা কে? তখনকার মতো এবারও প্রত্যুত্তরে কিছুই বলল না হৈমন্তী। পা চালিয়ে তুষারের দৃষ্টির বাহিরে চলে গেল। ভার্সিটি শেষে পরিচিত বিল্ডিংয়ের কাছাকাছি আসতে বেশ অনেকখানি ক্লান্তি হয়ে পড়ল হৈমন্তী। দারোয়ান চাচা তাকে দেখে মুচকি হাসলেন। স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, আজ তোমাকে বেশি ক্লান্ত দেখাচ্ছে যে, কলেজে বেশি খাটাচ্ছে নাকি? হৈমন্তী একটু করে হাসল, বলল, হ্যাঁ চাচা, একেবারে জান বের করে দিছে। যাও তাহলে বাসায় গিয়ে বিশ্রাম নাও, ভালো লাগবে। জবাবে হৈমন্তী মাথা হেলিয়ে সম্মতি দেয়। গেট পেরিয়ে উঠানের দিকে নজর যেতেই দেখতে পায় তুষারকে। মাথা নিচু করে বেঞ্চে বসে আছে সে। তুষারদের ক্লাস বহু আগেই শেষ হয়ে গেছে। ও বাসায় না গিয়ে এখানে বসে আছে কেন? মস্তিষ্কে কৌতূহল জাগলেও বিষয়টাও তো খাটালো না হৈমন্তী। তবে আরেকটু আগাতে স্পষ্ট হয়ে গেল তুষারের মুখশ্রী। তার কপালের ডান পাশটাতে রক্ত শোভিত হয়ে আছে, হাতের আঙ্গুলেও রক্তের খানিক অস্তিত্ব বিরাজমান। হৈমন্তী আটকে উঠল। দ্রুত পদে তুষারের কাছে গিয়ে দাঁড়ালো, কাপা স্বরে ডাকল, তুষার। সে ধীর স্থির ভঙ্গিতে তাকালো, দৃষ্টি অত্যাধিক স্বাভাবিক ও শীতল। হৈমন্তীর কাছে ভালো ঠেকল না সেই চাহনি, ভেতরটা দারুণভাবে কেঁপে উঠল। তুষার তখন মিহিস্বরে জবাব দিল, আপনার এই অবস্থা কিভাবে? জানি না। কলেজের সাদা শার্টের বুকের দিকটায় রক্ত লেগে আছে। কপাল বেয়ে রক্তের বিন্দুকণা গড়িয়ে পড়তেই ব্যস্ত হয়ে পড়ল হৈমন্তী। তুষারের পাশে বসল, ব্যাগ থেকে কি যেন বের করতে করতে কাঁপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে বলল, ডাক্তার দেখাননি কেন এখনো? এখানে এইভাবে বসেই বা আছেন কেন? তুষার জবাব দিল না, নির্নিমেষে চেয়ে রইল হৈমন্তীর ব্যথাতুর আখি জোড়ার পানে। হৈমন্তীর সেদিকে খেয়াল নেই। ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে কোনোভাবে লাখিয়ে দিল তুষারের ক্ষতস্থানে। হাতের ক্ষতগুলোর জন্য ব্যান্ডেজ বের করতে করতে গিয়ে জানতে পারল তার কাছে আর ব্যান্ডেজ নেই। বিরক্তিসূচক নিঃশ্বাস ফেলল হৈমন্তী। তুষারের দিকে তাকিয়ে রাগী গলায় জিজ্ঞাসা করল, ডাক্তার না দেখিয়ে এখানে বসেছিলেন কেন? আপনার জন্য। তুষারের সাদামাটা উত্তর। হৈমন্তীর রাগ আরও বাড়ল। তুষারের হাতের ক্ষত চেপে দিল সে। তুষার প্রথমে ব্যথায় কুকিয়ে উঠলেও পরক্ষণেই সশব্দে হাসতে লাগলো। বাম গালের সূক্ষ্ম টোলটা বেরিয়ে এলো তখন। আলতো হাতে হৈমন্তীর নাক ছুঁয়ে দিয়ে মোলায়েম স্বরে তুষার আওড়ালো, সর্বদা নাকের ডগায় রাগ নিয়ে কেন ঘোরেন হৈমন্তিকা? ভালোবাসতে পারেন না? একবার ভালোবেসে দেখুন, ওজার করে দেব সব। কিন্তু তুষারের আবেগী কথায় মন গড়ল না হৈমন্তীর। সে কাটকাট গলায় প্রশ্ন ছুড়ল, কার সাথে মারামারি করে নিজের এ অবস্থা করেছেন? কিঞ্চিত নড়ে উঠল তুষার। চেহারায় পরিবর্তন এলো, গম্ভীর হলো সে, তবে কোনোরূপ জবাব দিল না। হৈমন্তী আবারও প্রশ্ন করল, কথা বলছেন না কেন তুষার? তুষার এবারও নিশ্চুপ। হৈমন্তী কিছু সময় চুপ থেকে কি যেন ভাবল, অতঃপর আটকে আসা কণ্ঠে জিজ্ঞাসা করল, এতক্ষণে? তুষার বলল, কোন ইভান? মোটেও না চেনার ভান করবেন না তুষার, সত্যি করে বলুন আপনি কার সঙ্গে মারামারি করে এসেছেন? তুষার নিষ্প্রভ স্বরে বলল, ওই ছেলেটা একদম ভালো না হৈমন্তিকা, আপনার সঙ্গে সে টাইম পাস করতে চেয়েছিল। হৈমন্তীর আর বুঝতে বাকি রইল না কিছু। রোদের কিরণ তেসরাভাবে পড়ছে হৈমন্তীর মুখে, জলজল করছে রাগান্বিত আখি জোড়া। কাঁপতে থাকা উষ্ঠ নাড়িয়ে হৈমন্তী বলল, কোন সাহসে আপনি ইভানকে মেরেছেন? তুষারের সহজ সরল জবাব, ও আপনার ক্ষতি করতে চাইছিল, আপনাকে কষ্ট দিতে চাইছিল, আমি সেটা সহ্য করতে পারিনি। কি সহ্য করতে পারেননি? ইভান টাইম পাস করলে আমার সঙ্গে করত, ক্ষতি করতে চাইলে সেটা আমি দেখব। আপনি কেন আগ বাড়িয়ে মারামারি করতে যাবেন? আমার সব বিষয়ে আপনাকে কে চিন্তা করতে বলেছে? আমি তো চিন্তা করবো হৈমন্তিকা, আপনি সংক্রান্ত সবই তো আমাকে ঘিরে। হৈমন্তীর রাগের তেজ বাড়ল। বক্ষস্থলে সৃষ্টি হলো এক বিরক্তিকর অনুভূতি। কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো হৈমন্তী। দূরে থাকবেন আমার থেকে, আপনাকে যেন আমার ত্রিসীমানায় না দেখি।
সম্ভব না। কি সম্ভব না? আপনাকে কিছু বলি না দেখে বেশি বার বেড়েছেন আপনি। আজই আপনার বাবাকে আপনার এসব কাণ্ডকর্মের কথা বলে দিব আমি। পিঠে 4-5টা ঘাপ পড়লেই মগজ ঠিক জায়গায় চলে আসবে। ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো হৈমন্তী। চলে যেতে উদ্যোগী হতেই তৎক্ষণাৎ শক্ত বাঁধনে তার হাত ধরে ফেলল তুষার। হৈমন্তী চোখ রাঙিয়ে তাকায়, হাত ছাড়াতে নিলেও পারল না। তুষারের দিকে আবার তাকাতেই তুষার তার শান্ত শীতল কণ্ঠস্বরে আওড়ায়, আমি ভয় পাচ্ছি না হৈমন্তিকা, বিশ্বাস করুন। এইসবের মোটেও ভয় নেই আমার। ভয় আছে শুধু আপনাকে হারিয়ে ফেলার। আপনি যা ইচ্ছে তাই করুন, আমি বাধা দেব না। তবে আমি আপনার পিছু ছাড়ব না কোনোদিন, সেটা আপনার যতই অপছন্দ হোক। কথাটুকু বলে হাতের বাঁধন ঢিলে করে দিল সে। হৈমন্তী এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। তপ্ত নিঃশ্বাস ফেলে রোষপূর্ণ দৃষ্টি মেলে ধরল তুষারের নিষ্প্রভ মুখ পানে। মাগরিবের আজান দিয়েছে। হৈমন্তী নামাজ পড়া শেষে বারান্দায় এসে দাঁড়ালো। মনটা বড্ড অশান্ত হয়ে গেছে তার। মাথায় শুধু তুষার নামক ব্যক্তিটির কথা ঘুরছে। এমন আতপাগল মানুষ দুটো দেখেনি সে। এতটা জেদি কেন ছেলেটা? ভাবতেই বিরক্তি যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল তার সর্বত্র জুড়ে। তারপরও পায়েও জ্বালা করছে ভীষণ। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে পায়ে কাচের ফুলদানি পড়ে গেছে। ফুলদানি তো ভেঙেছে, সঙ্গে সঙ্গে তার পায়ের কোনাও কেটে গেছে কিছুটা। রাবেয়া সেই যে এই নিয়ে বকাবকি শুরু করেছেন এখনও থামেনি। হৈমন্তীর এখন একটু শান্তিপূর্ণ জায়গা প্রয়োজন, যা ছাড়া কোথাও নেই। রুমে গিয়ে গায়ে ওড়না জড়িয়ে নিল হৈমন্তী। রাবেয়া সোফায় বসে টেলিভিশন দেখছিল তখন। সদর দরজার কাছে যেতে যেতে হৈমন্তী বলে উঠল, মা, আমি ছাদে যাচ্ছি, একটু পরে চলে আসব। রাবেয়া পেছন থেকে হাঁক দিয়ে উঠলেন। দাঁড়া। হৈমন্তী দাঁড়ালো। নিজ মায়ের দিকে তাকাতে তিনি বেশ রাগী গলায় বলে উঠলেন, এমনি তো তোকে ছাদে পাঠাতে পারি না, এই সন্ধ্যাবেলায় আসছিস ছাদে যেতে? পায়ের কি অবস্থা দেখেছিস? রুমে গিয়ে বিশ্রাম কর যা। হৈমন্তী চোখ মুখ কুচকে বলল, উফ মা, রুমে ভালো লাগছে না, একটু পরে চলে আসবো বলেছি তো। হৈমন্তী আর দাঁড়ালো না, এক ছুটে চলে গেল ছাদের উদ্দেশ্যে। ওদিকে রাবেয়া ডাকতেই রইলেন তাকে। চারিদিকে নির্মল বাতাসে নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হচ্ছে হৈমন্তীর। দারুণভাবে অশান্ত মনটা শান্ত হয়ে গেছে নিমিষেই। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিল সে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ স্থির হতেই হঠাৎ মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তড়িৎ গতিতে চোখ মেলে পাশে তাকালো হৈমন্তী। তুষার 2 হাত রেলিংয়ের উপর রেখে বুক ভর করে নিমেষহীন দেখছে তাকে। হৈমন্তী চমকালো, চোখ বড় বড় করে চাইল। তুষার আরও কিছু সময় চেয়ে থেকে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এবার লঘু স্বরে বলল, কপালে চুলগুলো কানে গুজে নিন লতা রানী, আমি গুজে দিলে তো আপনি রাগ করবেন। হৈমন্তী ভ্রু কুঞ্চিত করে তাকালো। অবুজের মতো কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুজে জিজ্ঞাসা করলো, উদার রানী মানে? আপনার নামের অর্থ উদার, মনোযোগী এবং বন্ধুত্বপূর্ণ, অথচ এসবের কিছুই আপনার মধ্যে নেই। বড্ড আফসোসের সঙ্গে শেষের কথাটা বলল তুষার। হৈমন্তী তীক্ষ্ণ চোখে তাকালো। খেয়াল হলো কপালে বিকেলের ব্যান্ডেজটা এখনও খুলেনি তুষার। ব্যান্ডেজের আশেপাশে শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। সে চট করে তুষারের হাতের দিকে তাকালো। বাম হাতটা ব্যান্ডেজ করা, পরনে 6 রঙা শার্ট আর 3/4 প্যান্ট। মুখটা কেমন মলিন হয়ে আছে। সরব তুষার করুণ স্বরে বলে উঠল, ভালোবাসি হৈমন্তিকা, কেন বোঝেন না? আপনি শুধরাবেন না কখনো, তাই না তুষার? আমারই দোষ, বারবার আপনাকে সুযোগ দিচ্ছি। আপনার বাবাকে কিছু বলছি না, কিন্তু আর না, এবার আমি সত্যি আপনার বাবাকে বলে দিব তুষার। তুষার দুর্বোধ্য হাসল। হৈমন্তীর দিকে এক পা এগোতেই আরও 2 পা পিছিয়ে গেল হৈমন্তী। এতে হাসি আরও গাঢ় হলো তুষারের। হুট করে পায়ে ভর দিয়ে নিচে বসে পড়ল সে। হৈমন্তীর পায়ে ইশারা করে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, পা কি হয়ে কাটলো হৈমন্তিকা? আপনাকে কেন বলবো? উঠে দাঁড়ান আর দূরে সরুন। তুষার কানে নিল না সে কথা। ডান পায়ের হাঁটু মেঝেতে লাগিয়ে বসল। অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে হৈমন্তীর ক্ষতগ্রস্ত প্রাণ নিজের উরুতে নিয়ে আলতোভাবে হাত বোলালো ক্ষতস্থানে। হৈমন্তী কেঁপে উঠল। অতি দ্রুত হওয়ায় সে বুঝতে পারেনি কি হচ্ছে। সম্বিত ফিরতেই পা সরিয়ে নিতে চাইল সে। তুষার দিল না, শক্ত বাঁধনে আটকে রাখল। হৈমন্তী রেগে গেল। পা ছাড়ুন তুষার, অসভ্যতামি করছেন কেন? তুষার ক্ষীণ আওয়াজে উত্তর দিল, আপনাকে ভালোবাসা আমার সবচেয়ে প্রিয় অসভ্যতামি হৈমন্তিকা। দরজার একদম মধ্যখানে বিশাল বড় নেম প্লেটে নামের জায়গায় গুটি গুটি অক্ষরে লেখা
It is forbidden to bother at special times and for no reason. Stranger girls are strictly forbidden to come. Because I hate it and mustly knock the door. আফতাব সাহেব বিড়বিড় করে পড়লেন পুরো 4 বাক্যের ইংরেজি পাঠ্যটি। দীর্ঘশ্বাস ফেলে কড়া নাড়লেন দরজায়। 2-3 বার কড়া নাড়তেই ভেতর থেকে আওয়াজ এলো। কে? আফতাব সাহেব থমথমে গলায় জবাব দিলেন, আমি। মিনিট পেরোতেই আলস্য ভঙ্গিতে দরজা খুলল তুষার। ভ্রুকুচকে আফতাব সাহেবের দিকে তাকিয়ে মাথার পেছনের অংশে চুলে হাত বুলিয়ে প্রশ্ন করল, তুমি হঠাৎ এখানে? কিছু বলবে? পড়ালেখার কি খবর তোমার? কি করছো আজকাল? আগের মতোই থমথমে গলা ওনার। তুষারের কপালে আরেকটু দৃঢ় ভাঁজ পড়ল। প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে উত্তর দিল, ভালোই চলছে। কয়েকদিন পর টেস্ট এক্সাম, ওটারই প্রিপারেশন নিচ্ছি। তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন? কারণ তুমি পড়ালেখা করছো না, বখাটেগিরি করে বেড়াচ্ছ। প্রায় প্রতিদিনই তোমার মারপিটের কমপ্লেন আসে আমার কাছে। আজকে তো আমাদের বিল্ডিংয়ের হৈমন্তী নামের মেয়েটাও এসেছিল। তুমি নাকি ওকে প্রেমের প্রস্তাব দিয়েছো? না, ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল তুষার, যেন সে জানতো এমন পরিস্থিতিতে পড়তে হবে তাকে এবং সেই জন্য প্রস্তুত হয়েছিল। ছেলের কাটকাট উত্তরে আফতাব সাহেব খানিক থমকালেন। অবিশ্বাস্য চোখে তুষারের দিকে চেয়ে বললেন, মেয়েটা 3 বছরের বড় তোমার তুষার। তাছাড়া তুমি অনার্স উঠেছো মাত্র। এসব চিন্তা আসে কোথা থেকে তোমার? আদরে আহ্লাদে পাগল হয়ে গেছো নাকি? তুষার কণ্ঠস্বর আরও শীতল করল। একদম না, আমি সুস্থ মস্তিষ্কেই আছি, আর আমি হৈমন্তিকাকেই বিয়ে করতে চাই। আফতাব সাহেব ধমক দিয়ে উঠলেন, নিজের চেয়ে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করতে চাওকে সুস্থ মস্তিষ্ক বলো তুমি? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি তুষার, ওই মেয়ে থেকে দূরে থাকবে। আবার যদি তোমার নামে এমন বাজে কমপ্লেন আসে তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। চেঁচামেচি শুনে তুষারের মা হেনা চলে এলেন সেখানে। আফতাব সাহেবকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তুষারকে এভাবে বকছো কেন? শুনে যেন আরও তেতে উঠলেন তিনি। গলার আওয়াজ বাড়িয়ে বললেন, তোমার ছেলে পাগল হয়ে গেছে হেনা। নিজের চেয়ে বয়সে বড় মেয়েকে বলে কিনা বিয়ে করবে। কিছু বলো একে। হেনা বিস্ফোরিত নয়নে ছেলের দিকে তাকালেন, প্রশ্ন ছুড়লেন, তুষার, তোর বাবা কি বলছে এসব? জানি না মা। একটু থেমে আবারও বলল, টেবিলে নাস্তা পারো তোমার? খুব খেতে লেগেছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিঃশব্দে দরজা আটকে দিল সে। আফতাব সাহেব রেগে গেলেন। দেখেছো দেখেছো তোমার ছেলেকে কি পরিমাণ বেয়াদব হয়েছে? আমাদের মুখের উপর দরজা আটকে দিল। হেনা শান্তভাবে ব্যাপারটা সামলাতে চাইলেন। এবার থামো তো, পরে কথা বলেই নিয়ে, এখন একটু শান্ত হও। আফতাব সাহেব শান্ত হলেন না। এক দফা রাগারাগির পর নিজের রুমে চলে গেলেন। একটু পরেই আবার উঁচু গলায় হাঁক ছাড়লেন, হেনা, 1 গ্লাস ঠান্ডা পানি আনো তো। সকাল 9:30। ভার্সিটির বিরাট বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে হৈমন্তী। আজকে এখনো পারু আসেনি। হৈমন্তী উদাস মনে একটা চ্যাপ্টার পড়ার চেষ্টা করছে। আকস্মিক কোত্থেকে তুষার এসে বসলো তার পাশে। হৈমন্তী ভ্রুকুচকে তাকালো, কিন্তু তুষার তাকালো না। তার ফর্সা মুখটা গরমে ঘরমাক্ত হয়ে আছে। কপালে ব্যান্ডেজ এখনও বিদ্যমান। চেহারা এক আলাদাই ক্লান্তি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে তুষার বলল, আপনার কাছে পানি আছে হৈমন্তিকা? হৈমন্তী জবাব দিল না। কিছু পলক ভ্রু কুচকে চেয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করলো। তুষারের দিকে এগিয়ে দিতেই সে বিনা বাক্যে নিয়ে নিল বোতলটি। আঘাতপ্রাপ্ত হাত দিয়ে বোতলের ঢাকনা খুলে যেই না মুখে দিতে যাবে, অমনি হৈমন্তী দ্রুততার সঙ্গে বলে উঠল, বোতলে মুখ লাগাবেন না। তুষার ভ্রু উচালো। কথাটি শুনেই নি এমন ভাব করে মুখ লাগিয়ে ঠকঠক করে পান করে নিল পুরো অর্ধেক পানি। হৈমন্তী তখন ঝাঁঝালো স্বরে আওড়ালো, সমস্যা কি? মুখ লাগাতে মানা করছি না, তাও এমন করলেন কেন? তুষার ধীর স্থির ভঙ্গিতে বোতলের ঢাকনা লাগালো। সবুজ দুর্বাঘাসের উপর বোতলটি রেখে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো হৈমন্তীর পানে। বলল, আপনি তখন যদি ওই কথাটা না বলতেন তাহলে আমি বোতলে মুখ লাগাতাম না, তাই দোষ আপনার। হৈমন্তী তাজ্জব বনে গেল। আমার দোষ? আপনি এমন কেন বলুন তো তুষার? আমাকে জ্বালানো কবে বন্ধ করবেন? যখন আমার নিঃশ্বাস নেমে যাবে। বাজে কথা বন্ধ করুন। আপনার বাবা কি আপনাকে কিছু বলেনি? বলেছে। বকা খেয়েছেন ওনার কাছে? হ্যাঁ। তবুও নির্লজ্জের মতো আমার কাছে এসেছেন কেন? তুষার নির্বিকারভাবে বলল, কারণ আমার লজ্জা নেই। রাগে আর কিছু বলার ইচ্ছে মিইয়ে গেল তার। শব্দ করে ঘাসের উপর থেকে বোতলটা নিয়ে ব্যাগে পুরে নিতেই তুষার প্রশ্ন করল, আপনি আমাকে আপনি করে কেন ডাকেন হৈমন্তিকা? আপনার মনে তো আমার জন্য কিছুই নেই।
তাহলে কে বলেছে কিছু নেই, ছোট ভাই হিসেবে যথেষ্ট আদর করি আপনাকে। আর হ্যাঁ, ঘনিষ্ঠতা নেই এমন ছোট বড় সবাইকে আপনি বলে ডাকি আমি। আপনি কেন ব্যতিক্রম হবেন? তাচ্ছিল্যভাবে বলল হৈমন্তী। পাল্টা জবাব দিতে পারল না তুষার, শক্ত মুখে বসে রইল। তারপর যখন দেখল হৈমন্তী চলে যাচ্ছে, তখন আবারও বলল, চলে যাচ্ছেন হৈমন্তিকা? হ্যাঁ। আর একটু বসুন। ভীষণ মায়াময় কণ্ঠে আবদার করে উঠল সে। হৈমন্তীর মন গলে গিয়েও গলল না যেন, বাহ্যিক দিকে শক্ত রইল সে। তাকে উপেক্ষা করে চলে গেল। তুষার পিটপিট নেত্রে চেয়ে রইল সেদিক। হেমন্তের কাছে তুষার হলো একটা প্রিয় নাম। তুষারের সাথে বেশ খাতির তার। এই নিয়ে কম বকা খায়নি সে হৈমন্তীর কাছে। হৈমন্তীর এক কথা, তুষারের সঙ্গে মেলামেশা করা যাবে না মানে যাবে না। হেমন্ত শুনে না সে কথা। যতই বকা দেওয়া হোক না কেন, সে সর্বদাই তুষারের পেছনে আঠার মতো লেগে থাকে। হৈমন্তীও এখন হাল ছেড়ে দিয়েছে প্রায়। বারান্দায় গাছগুলোতে পানি দিচ্ছিল হৈমন্তী। তার অত গাছের প্রতি নেশা নেই, রাবেয়ার আছে। তিনিই গাছগুলো রেখেছেন এখানে, যার পরিচর্যা করতে হয় তাকে। আবশ্যক, এতে খারাপ লাগে না তার, ভালোই লাগে। তার সবচেয়ে প্রিয় ফুল হলো বেলি। বেলির ঘ্রাণে মনটা কেমন নিমিষে ভালো হয়ে যায় তার। হৈমন্তী বেলি ফুলের গাছে পানি দিচ্ছিল। হঠাৎ হেমন্ত দৌড়ে এলো তার কাছে। অত্যাধিক উত্তেজনার সঙ্গে বলল, জানো আপু কি হয়েছে? হৈমন্তী আগ্রহহীনভাবে জবাব দিল, কি হয়েছে? তুষার ভাইয়ার জ্বর হয়েছে, ভয়াবহ জ্বর, 102 ডিগ্রি। হৈমন্তীর কপাল কুঁচকে গেল। মানে? বারান্দায় শনশন আওয়াজে বাতাসের আনাগোনা চলছে। কপালের চুলগুলো উড়ে এসে চোখে পড়ছে হৈমন্তীর, বিরক্ত করছে খুব। হৈমন্তী চোখ পিটপিট করে তাকালো। বিরক্তর সহিত কপালের চুলগুলো কানে গুজে নিল। হেমন্ত তখন ব্যগ্র গলায় প্রশ্ন ছুড়ল, আপু কি বলেছি তোমায়? কি বলেছিস? গাছে পানি দিতে দিতে জবাব দিল হৈমন্তী, তুষার ভাইয়ার জ্বর হয়েছে, দেখতে যাবে না? না। কেন যাবে না? হৈমন্তী রোষপূর্ণ নয়নে চাইল, ধমক দিয়ে উঠল, তোর যাওয়ার হলে যা হেমন্ত, আমাকে বিরক্ত করছিস কেন? বলেছি না যাব না। বোনের কর্কশ ব্যবহারে ভীষণ মন খারাপ হলো হেমন্তর। ঠোঁট উল্টে কিছুক্ষণ চেয়ে রইল সে। এরপর চলে যেতে দীর্ঘশ্বাস ফেলল হৈমন্তী। কিছু জিনিস চাইলেও করা যায় না, আবার কিছু জিনিসে বেশি লাই দিতে নেই। তুষার আধা শোয়া হয়ে বসে আছে বিছানায়। আর চোখে একবার ডান দিকের ছোট্ট টি টেবিলটার দিকে তাকালো সে। প্লেটে ঢাকনা দেওয়া বিরিয়ানি পড়ে আছে সেখানে। হেনা অনেক চেষ্টা করেও খাওয়াতে পারেনি তুষারকে। সারাদিন একটুখানি জুস আর নাপা খেয়েছে সে। জ্বর এখন কিছুটা কমেছে, 101 ডিগ্রি। ক্ষুধার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না কিছু। জ্বরের পাশাপাশি মনটাও বিষিয়ে আছে বড্ড। আজ বিকালে হেমন্তকে দিয়ে তার জ্বরের খবর হৈমন্তীর কাছে পাঠিয়েছিল সে। ভেবেছিল হৈমন্তী ক্ষণিকের জন্য হলেও তাকে দেখতে আসবে, কিন্তু কই। বিকাল পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত। প্রিয়তমার দেখা যে এখনও মিলল না। তুষার উঠে বসল। টি টেবিল থেকে গ্লাস নিয়ে দুঢোক পানি পান করতেই তিক্ত স্বাদে চোখ মুখ কুঁচকে গেল তার। পানি খাওয়ার ইচ্ছেটাই হারিয়ে গেল তৎক্ষণাৎ। সশব্দে গ্লাসটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো সে। ধীর পায়ে বারান্দার দিকে এগুলো। নিস্তব্ধ পরিবেশ, মানুষ তো দূর, চারিদিকে কোনো কাকপক্ষীরও দেখা নেই। শীতল বাতাসে মৃদুভাবে কাঁপছে তুষারের শরীর। শীত করছে ভীষণ, কিন্তু রুমে যেতে ইচ্ছে করছে না তার। হৈমন্তীকে এক পলক দেখতে ইচ্ছে করছে, একদম কাছে থেকে নিবিড়ভাবে। তুষারের চোখ মুদে এলো। অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে ডাকলো সে, হৈমন্তিকা। এর পরপরই হৈমন্তীর রিনঝিনে কণ্ঠ কানে এলো তার, তুষার, আপনি এখানে? তুষার খুব করে চমকালো। কণ্ঠের উৎসর দিকে তাকাতেই দেখতে পেল তার 2-3 হাত নিচে বারান্দায় দাঁড়ানো হৈমন্তী বিচলিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাকে কিছু বলতে না দেখে সে আবারও বলল, তুষার, আপনার না জ্বর? না ঘুমিয়ে এই বাতাসে দাঁড়িয়ে আছেন কেন? তুষার বার দুয়েক ঘন পলক ফেলল। অবুজ কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন? মানে? ভ্রু কুঞ্চিত করে বলল হৈমন্তী। তুষার ঢোক গিলল। শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে হৈমন্তীর দিকে গভীর চাহনি মেলে ধরল। এলোমেলো কণ্ঠে আবারও আওড়ালো, আপনি এত সুন্দর কেন হৈমন্তিকা? আমার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আপনাকে। ছুঁয়ে দিই? হৈমন্তী ভরকালো, আর্তনাদ করে উঠল। কিসব বলছেন তুষার? মাথা ঠিক আছে? তুষার বাচ্চাদের মতো মাথা দুলিয়ে বলল, আমার মাথা সত্যি ঠিক নেই হৈমন্তিকা। পুরো মস্তিষ্ক জুড়ে শুধু আপনি বিরাজমান। আপনাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না।
এমন কেন হয়? তুষার একটু থামলো, লম্বা একটা নিঃশ্বাস নিয়ে উগ্রতার সঙ্গে আবারও বলে উঠল, তুষার, আপনি অসুস্থ, রুমে গিয়ে রেস্ট নিন। না, আমি তোমাকে ছোঁবো। এক মুহূর্তের জন্য বিমূঢ়তায় বাখাড়া হয়ে গেল হৈমন্তী। তুষার এই প্রথম তুমি বলে ডেকেছে তাকে। ডাকটা প্রচণ্ড মিষ্টি লাগলো তার। খানিক জড়তা কিংবা অস্বস্তিতে আড়ষ্ট হয়ে গেল সে। মিয়ে যাওয়া কণ্ঠকে কঠিন করে বলল, বাজে কথা বাদ দিয়ে রুমে যান তুষার। যাব না। একরোখা উত্তর দিল তুষার। হৈমন্তী আরও বেশ কয়েকবার বলার পরও তুষার শুনল না। হৈমন্তী খেয়াল করলো তুষারের শরীর আগের চেয়েও বেশি কাঁপছে এখন। তীর করছে ওর ওষ্ঠজোড়া। হৈমন্তী ছোট্ট নিঃশ্বাস ফেলল, অনুরোধের স্বরে বলল, আপনি ঠান্ডায় কাঁপছেন, প্লিজ রুমে যান, নতুবা আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। একা একা রুমে ভালো লাগছে না আমার হৈমন্তিকা, আপনিও আসুন। শুনে হৈমন্তী নেত্রজোড়া কোটর থেকে বেরিয়ে আসতে চাইল যেন। তীব্র ঝঙ্কার তুলে ধমক দিয়ে উঠল সে। তুষার! দুর্বোধ্য হাসল তুষার, ঠোঁটটা খানিকটা বাঁকিয়ে। হৈমন্তী রেগে চলে যেতে নিলে দ্রুততার সঙ্গে বলে উঠল, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি হৈমন্তিকা। হৈমন্তী না চাইতেও দাঁড়ালো। একবার নিজের রুমে উকি দিয়ে দেখল বিছানার অর্ধেক জায়গা দখলে নিয়ে ঘুমিয়ে আছে হেমন্ত। একটু পরপরই নাক ডাকছে। সে চোখ ফিরিয়ে নিল, একটু নরম হয়ে বলল, কেন খাননি? ভালো লাগে না, তিতা তিতা লাগে। এক পলক তুষারের দিকে তাকালো হৈমন্তী। তুষারের মাদক মেশানো চাহনির সঙ্গে চোখাচোখি হতে নত যেন হয়ে গেল আবার। তুষারের জন্য তার মায়া হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে ঠিক বুঝতে পারল না। কোনো মতে মিনমিনিয়ে বলল, কে ঘুমিয়ে পড়ুন তুষার, এখানে দাঁড়িয়ে থাকবেন না। বলে অনেকটা পালিয়ে চলে গেল সে। আর একবারও ফিরে তাকালো না তুষারের পানে। বিকালের আগমন ঘটেছে কিছুক্ষণ। ভার্সিটি শেষে মাত্রই বিল্ডিংয়ের কাছে এসেছে হৈমন্তী। রিক্সা থেকে নেমে টাকা দিতে গিয়ে দেখলো তার পার্সে শুধু 500 টাকার একটা নোট আছে। রিক্সা চালকের কাছে ভাঙতি নেই, ওদিকে দারোয়ান চাচার কাছেও নেই। বহু খুঁজে ব্যাগের এক কোণে শত ভাঁজ পড়া এক পুরানো 20 টাকার নোট পেল সে, কিন্তু মাঝখানে একটুখানি ফাটা। রিক্সা চালক নিবে না সেই টাকা। হৈমন্তী অনুরোধ করে বলল, আমার কাছে আর টাকা নেই মামা, এটাই নিন না প্লিজ। রিক্সা চালক আগের মতোই নাকচ করে উঠল। তিনি নিবেনই না ছেঁড়া টাকা। সেই মুহূর্তে তুষারের আগমন ঘটল সেখানে। পরনে তার কুচকানো গাঢ় নীল শার্ট, চোখ ঘুমে বুঝে আসছে। অদ্ভুত গম্ভীরতা নিয়ে সে জিজ্ঞাসা করল, কি হয়েছে হৈমন্তিকা? হৈমন্তী কিছু বলার আগে আগে দারোয়ান চাচা বলে উঠলেন, হেমটি মাম্মির কাছে ভাঙতি নাই, আমার কাছেও নাই, তোমার কাছে ভাঙতে হবে তুষার বাবাজি। তুষার কিছু না বলে রিক্সা চালকের দিকে তাকালো। আগের গাম্ভীর্য ধরে রেখে প্রশ্ন করল, কত টাকা? রিক্সা চালক জবাব দিল। তুষার বিনা বাক্য ব্যয়ে পকেট থেকে 20 টাকা বের করে দিল। হৈমন্তীর ভালো লাগলো না সেটা, বলল, সমস্যা কি? আপনাকে বলেছি আমার হয়ে টাকা দিতে, দিলেন কেন? হাঁটতে হাঁটতে কথা বলে হৈমন্তিকা। তুষারের ভীষণ শীতল কণ্ঠ। হৈমন্তী কেন যেন মানা করতে পারল না। তুষারের সঙ্গে হাঁটতে লাগলো। তবে মনে মনে ভেবে নিল সে এখনই তুষারের টাকা ফেরত দিয়ে দিবে। তার মতে বড় বোন হিসেবে ছোট ভাইয়ের কাছে ঋণী থাকাটা মোটেও শোভনীয় নয়। হাতে থাকা আচ্ছেরা 20 টাকাটা তুষারের দিকে এগিয়ে দিয়ে সে বলল, এটা আপাতত রাখুন, ভাঙতি পেলে নতুন 20 টাকা পরে দিয়ে দিব। তুষার আধবোজা চোখে তাকালো। এটা আমাকে কেন দিচ্ছেন? আমি কারো কাছে ঋণী থাকি না, বিশেষ করে আপনার কাছে তো একদমই না। তুষার মুচকি হাসলো। টাকাটা নিতে নিতে বলল, আচ্ছা দিন, পরবর্তীতে আমাদের বিয়ের সময় এই 20 টাকা দিয়েই আপনার জন্য চুড়ি কেনা যাবে। চুড়ির টাকা বাঁচিয়ে দিলেন আপনি কিন্তু। শুনে হৈমন্তী শক্ত চোখে তাকালো। এতে খানিক চোখে আবারও হাসলো তুষার। নিজের মাথার পেছনে চুলে হাত বুলিয়ে প্রশ্ন ছুড়ল। হৈমন্তীর দৃষ্টি আরও শক্ত হলো এবার। মনে মনে ভয়ঙ্কর একখানা উপাধি দিয়ে দিল তুষারকে, ভীষণ ভয়ঙ্কর। কাঁধে ব্যাগ নিয়ে মাঠের একপাশে ইভানকে যেতে দেখা যাচ্ছে। কপালে হাতে ব্যান্ডেজ তার। ডান চোখটাও কেমন ফুলে বড় হয়ে আছে। সাথে রয়েছে কিছু বন্ধুবান্ধব। হৈমন্তী গভীর নজরে ইভানের চলে যাওয়া দেখল কিছুক্ষণ। সেদিক থেকে চোখ ফেরানোর আগ মুহূর্তে হঠাৎ তুষার গম্ভীর আওয়াজে আদেশ দিয়ে উঠল, এভাবে কোনো ছেলেকে দেখবেন হৈমন্তিকা, আমার হিংসা হয়। হৈমন্তী আর চোখে তাকালো তুষারের দিকে। ছেলেটা জ্বর এখনো কমনি, শরীর অল্প গরম হয়ে আছে। গাছের সঙ্গে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে সে। পাতার ফাঁক ফোকর দিয়ে সূর্যের তেজস্বী কিরণ আধো আধোভাবে পড়ছে তার মুখ পানে। আচমকা তুষার চোখ মেলে তাকালো।
হৈমন্তী হকচকিয়ে গেল এতে। দ্রুত দৃষ্টি সরিয়ে নিতেই তুষার খানিক হেসে বলল, আমার দিকে তাকাতে পারেন হৈমন্তিকা, এতে আমার হিংসা হয় না। হৈমন্তী লজ্জায় পড়ে গেল। গাল দুটো কেমন ভারী হতে লাগলো যেন। নিজের এই লজ্জা ঢাকতে ধমক দিয়ে উঠল সে। চুপ থাকুন, ছোট ছোটর মতো থাকবেন, নইলে দেব একটা। হৈমন্তীর বাঘিনী রূপ দেখে আরেক দফা হেসে দিল তুষার। পরক্ষণে মন খারাপ করে বলল, আমি অসুস্থ হৈমন্তিকা, আপনি আমাকে অসুস্থ অবস্থায় মারবেন নাকি? হৈমন্তীর চাহনি করুণ হলো এবার। ছেলেটার সঙ্গে কথায় পেরে ওঠে না সে। তখন নিজের উপরই রাগ হয় তার উপর পারু মেয়েটাও আজকাল ভার্সিটি দেরি করে আসছে। 9:30 বাজছে এখন, তবু এর আসার নাম নেই। হতাশার দীর্ঘশ্বাস ফেলল হৈমন্তী। তুষারকে একদম পাত্তা না দিয়ে আবারও বইয়ে মনোযোগ দিল। তুষারও চুপ হয়ে গেল এবার। আরেকটু এগিয়ে হৈমন্তীর কাজ ঘেঁষে বসল। হৈমন্তী শক্ত চোখে তাকাতেই দুর্বল হাসল সে। হৈমন্তী সরে বসল। তুষারও সরে এলো ওর দিকে। হৈমন্তী রেগে কিছু বলবে তার আগেই কোত্থেকে একটা মেয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। সে ভ্রুকুচকে তাকালো। মেয়েটাকে দেখে বয়সে কিংবা উচ্চতায় বেশ ছোটই মনে হচ্ছে, ইন্টারে পড়ে সম্ভবত, তবে দেখতে বেশ রূপবতী। কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কথা ছাড়াই একটা লাল কাগজের চিঠি তুষারের দিকে এগিয়ে দিল মেয়েটি। এরপর লাজুক হেসে মিনমিনিয়ে বলতে লাগলো, ইয়ে মানে আসলে এটা আপনার জন্য। তুষার ভ্রু চালো। এটা কি? আপনিই পড়ে দেখুন। মেয়েটা তার স্বভাবসুলভ লাজুকতা বজায় রাখলো। তুষার চিঠিটা নিতেই এক দৌড়ে গেল সেখান থেকে। তা দেখে মুখ বাঁকিয়ে হাসল তুষার। কোলে রাখা হৈমন্তীর হাত দুটোই গুজে দিল চিঠিটা। অতঃপর আবারও গাছের সঙ্গে হেলান দিয়ে চোখ বুজে বলল, পড়ে দেখুন তো হৈমন্তিকা, চিঠিতে কি লেখা আছে? আমি কেন পড়ব? আপনাকে দিয়েছে, আপনি পড়ুন। ইচ্ছে করছে না। তুষারের কণ্ঠে বিশাল ক্লান্তি। হৈমন্তী বিরক্ত হলো ভীষণ। একবার চিঠিটা রেখে দিতে গিয়েও আবার রাখল না। অজানা কৌতূহলবশত বিড়বিড়িয়ে পুরো চিঠিটা পড়ল। সময়ের সঙ্গে সঙ্গে হৈমন্তীর কপালের ভাঁজও দৃঢ় হতে লাগলো। পড়া শেষে মহা বিরক্তি নিয়ে এসে বলল, আপনাকে ভালোবাসি মেয়েটা, আপনিও ভালোবাসুন আর আমার পিছু ছাড়ুন। আপনার পিছু ছাড়া এতটা সহজ হলে আমি কবেই ছেড়ে দিতাম, কিন্তু তা অসম্ভব। মৃত্যুর পরও আমি আপনার পেছনেই পড়ে থাকবো। প্রতিবারের মতো তুষারের এরূপ কথায় আজ রাগ হলো না হৈমন্তীর। আবার ভালোও লাগলো না। মাঝামাঝিতে আটকে গেছে সে। অনুভূতি একদম শূন্য। ওভাবেই চোখে চোখ রেখে তাকিয়ে আছে তুষারের দিকে। মলিন মুখটা দেখে বড্ড মায়া হচ্ছে তার। লাল চোখ জোড়া দেখে খারাপ লাগছে। হৈমন্তী ব্যাগ হাতরে একটা নাপা ওষুধের পাতা বের করলো। পুরো ওষুধের পাতাই তুষারের হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, মাথা ব্যথা করছে? অনেক। ক্যান্টিন থেকে কিছু খেয়ে ওষুধ খেয়ে নেবেন, মাথা ব্যথা চলে যাবে। তুষার মাথা দুলালো। হৈমন্তীর দৃষ্টি ফিরিয়ে নিলেও তুষার তাকিয়েই রইল। প্রায় অনেকক্ষণ। সেই চিরচেনা দৃষ্টিতে নিমেষহীনভাবে খানিক অস্বস্তি হতে লাগলো হৈমন্তীর। তেজি গলায় বলল, অন্যদিকে তাকান তুষার, নয়তো আপনার এই বেহায়াপনার জন্য আবারও চর খাবেন আমার হাতে। আপনি যে দিন দিন পুরুষ নির্যাতনে লিপ্ত হচ্ছেন তা কি জানেন হৈমন্তিকা? বিস্ফোরিত নয়নে চাইল হৈমন্তী। বিমূঢ় হয়ে চেঁচিয়ে উঠল, কি? একটু আগের মেয়েটা সুন্দর তাই না হৈমন্তিকা? ভাবছি মেয়েটাকে আমার প্রেমিকা বানাবো, আর আপনাকে বউ। দারুণ হবে না? হৈমন্তী জবাব দিল না। ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মাত্র। যেই দৃষ্টি অদৃশ্যভাবে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে তুষারকে। ভার্সিটি থেকে ফেরার পর বেশ ক্লান্ত হয়ে পড়ল তুষার। সকালে জ্বর অল্প কমলেও এখন যেন সেটা দ্বিগুণ বেড়ে গেছে। সোফায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিল তুষার। উঁচু গলায় হেনাকে ডাকল, মা পানি আনো। রান্নাঘর থেকে হেনার কণ্ঠস্বর শোনা গেল, আনছি। তুষারের সামনের সোফায় বসে বসে পত্রিকা পড়ছিলেন আফতাব সাহেব। ছেলের দিকে তাকিয়ে পত্রিকার কাগজ রেখে দিলেন টেবিলে। গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়লেন, তোমার না জ্বর? এই জ্বর নিয়ে ভার্সিটি গিয়েছো কেন? কিছু নোটের প্রয়োজন ছিল। সহজ উত্তর দিয়ে সোফার সঙ্গে আরও এলিয়ে বসল তুষার। ততক্ষণে হেনাও এসে গেছে। আফতাব সাহেব আবার বললেন, তোমাকে আমি ওই হৈমন্তী না কি যেন ওই মেয়েটা থেকে দূরে থাকতে বলেছিলাম, কথাটা মনে আছে তোমার? তুষার হেনার থেকে পানির গ্লাসটা নিল। এক চুমুকে পুরোটা পানি পান করে গ্লাসটা সশব্দে রেখে দিল টেবিলে। অতঃপর বলল, মনে আছে। মেয়েটার পিছু ছেড়েছো তুমি? নির্ভয় এবং স্বাভাবিক কণ্ঠেই তুষারের ছোট জবাব। না। সঙ্গে সঙ্গেই তেতে উঠলেন আফতাব সাহেব।
ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠলেন, না মানে? তাহলে আমার কথা মনে রেখে কি লাভ? তুমি কি আমার মান সম্মান খনার ফন্দি করছো তুষার? নিজের চেয়ে ছোট মেয়ে ভালোবাসতে আমি কিছু বলতাম না, কিন্তু নিজের চেয়ে বড় মেয়ে, সমাজ কি বলবে তার কোনো চিন্তা নেই তোমার? সমাজ বাদ দাও, আমার তো ভাবতেই জঘন্য লাগছে। তুষার কোনোরূপ জবাব দিল না। শান্ত ভঙ্গিতে সোফায় বসে রইল। ভাবল টেবিল থেকে রিমোট নিয়ে টেলিভিশন চালু করলে কি বাবা একটু বেশি রেগে যাবেন তার উপর। পরক্ষণে ভাবল না থাক, রুমে গিয়ে টেলিভিশন দেখা যাবে। চেঁচানোতে হেনা দেরুক্তি করে উঠলেন, ছেলেটাকে তো বকো না তো, ওর কি দোষ? তুমি এ বিষয়ে একদম কোনো কথা বলবে না হেনা, তোমার লাইফে এই ছেলেটা এমন বিগড়ে গেছে। স্বামীর ধমকে হেনা চুপসে গেলেন। তুষার ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো এবার। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, মা, রাতে খিচুড়ি খাবো, এখন একটু বিরিয়ানি দাও তো। ছেলের এহেন অভিব্যক্তি দেখে আফতাব সাহেব রেগে তাকালেন নিজ স্ত্রীর দিকে। মনে মনে ভেবে নিলেন তাকে কি করতে হবে। কোনো এক মাসের কোনো এক শুক্রবার, নিকোষ কৃষ্ণ আধার ডিঙিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে মাত্র। সুদূর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ফজরে নামাজ আদায় করে বিছানায় গা এলিয়ে দেয় হৈমন্তী, কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার। রাবেয়া কিছু সংখ্যক গাছ ছাদেও লাগিয়েছেন। হৈমন্তী প্রতিদিন ভোর সকালে গিয়ে গাছে পানি দিয়ে আসত। ছাদের পূর্ব দিকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখত পৃথিবীতে সূর্যের আগমন, কিন্তু তুষারের জ্বালায় 3-4 দিন ধরে যাচ্ছে না সে। হৈমন্তীর সঙ্গে সঙ্গে তুষারও যে প্রতিদিন ভোরবেলা হাজির হয়ে যেত ছাদে হৈমন্তীকে বিরক্ত করতে। তবে আজ ছাদে যেতে বড্ড ইচ্ছে করছে হৈমন্তীর। সেভাবে এতদিন না আসায় তুষারও হয়তো আজ আসবে না। একা একা ছাদে সময় কাটানো যাবে। বাহিরে তখন শীতল বাতাসের সমাগম, হালকা শীত শীত আবহাওয়া। হৈমন্তী ওড়না রেখে ভারী একখানা চাদর জড়িয়ে নিল দেহে। চোর ডাকাতের মতো ভীরু পায়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদের এক পাশে বসার জন্য 2-3টে বেঞ্চ রাখা, এর অপর পাশেই গাছগাছালির টব। হৈমন্তী ধীর স্থিরভাবে গাছে পানি দিতে লাগলো। কিছুক্ষণ পরপর দক্ষিণা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাকে। ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। হঠাৎ অনুভূতি হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে হৈমন্তী। ঘাড়ে নিঃশ্বাসের অস্তিত্ব অনুভব করছে। অজানা ব্যক্তিটি এবার পুরুষালী কণ্ঠে ফিসফিসিয়ে উঠল, এসেছেন হৈমন্তিকা? হৈমন্তী চমকালো খুব। পেছনে ঘুরতেই তুষারের বিস্তর বুকের সঙ্গে নাকে বাড়ি খেল। নাকে আলতো হাত বুলিয়ে 2 কদম পেছালো সে। জোরালো গলায় প্রশ্ন করল, আপনি এখানে? আমি তো প্রতিদিনই আসি হৈমন্তিকা, আপনি লুকিয়ে বেড়ান। হৈমন্তী কি বলবে ভেবে পেল না। তুষার এখনো তার অনেকটাই কাছে। হৈমন্তীর অস্বস্তি হচ্ছে। অস্বস্তি ভরা কণ্ঠে সে বলল, দূরে সরে দাঁড়ান তুষার। তুষার বিনা বাক্যে সরে দাঁড়ালো। ঠোঁটে তার সূক্ষ্ম হাসি। হৈমন্তী সুদীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। জ্বর কমেছে আপনার? নিজেই দেখুন, বলে খানিক ঝুঁকল তুষার। মুখ এগিয়ে হৈমন্তীর সামনাসামনি ধরল। হৈমন্তী চোখ বড় বড় করে তাকালো। তুষারের নেত্রজোড়ায় দুষ্টুমি ভরপুর। কপালের ব্যান্ডেজ খুলে ফেলায় ক্ষতস্থানে লম্বাটে একটা আঁচড় দৃশ্যমান। ঠোঁট অল্প শুষ্ক। তার চাহনি আরও গভীর হতেই দ্রুত চোখ সরিয়ে নিল হৈমন্তী। কেন যেন প্রচণ্ড রাগ হলো তার। তুষারের বক্ষে হালকা জোর প্রয়োগে ধাক্কা মারল সে। তুষার পিছিয়ে গেল। স্বাভাবিকভাবেই তাকালো হৈমন্তীর দিকে। সে তখন পা চালিয়ে ছাদ থেকে চলে যাবার উপক্রম হয়েছে। তুষার পেছন থেকে ভীষণ শীতল নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি কি চান তা কি আপনি নিজেও জানেন হৈমন্তিকা? হৈমন্তী থমকালো, দাঁড়ালো কিছু সেকেন্ড। এরপর আগের নেই ব্যস্ত পায়ে চলে গেল ছাদ থেকে। দুপুর থেকেই বিল্ডিংয়ের আশেপাশে প্রচণ্ড কোলাহলের শব্দ শোনা যাচ্ছে। তীব্র শব্দে দুপুরে ঘুমাতেও পারেনি হৈমন্তী। এবার সে বেজায় বিরক্ত। ছুটির দিনে যদি একটু ঘুমাতেই না পারে তাহলে সে ছুটিতে লাভ কি? তিক্ত মনে বিছানা ছাড়ছিল হৈমন্তী। সেই সময় রুমে হেমন্তর আগমন। বেশ ব্যস্ত দেখাচ্ছে তাকে। এসেই ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে আবারও চলে যেতে নিতেই হৈমন্তী জিজ্ঞাসা করে উঠল, এই দাঁড়া হেমন্ত, কই যাচ্ছিস? উফ, কাজ আছে, এখন ডাকো না তো, পরে এসে বলবো। বিরক্ত সহিত বলল তুষার। হৈমন্তী এগিয়ে এসে তার কান মলে ধরল। চোখ রাঙিয়ে ধমক দিয়ে উঠল, তুই এখন বলবি? তোর ঘাড়ও এখন বলবে। এখন জলদি বল, এত ব্যস্ততা কিসের তোর? কান মলে ধরতেই চেঁচিয়ে উঠল তুষার। আরে ছাড়ো, ব্যথা পাচ্ছি তো, উফ ছাড়ো না।
হৈমন্তী ছাড়ল না, তবে হাতের বাঁধন খানিক ঢিলে করে দিল। তুই বলবি নাকি এবার গালে মারবো? বলছি তো, এমন করো কেন? তুষার ভাইয়ার সাথে কাজ করছি আমি। কি কাজ? আর বাইরে এত শব্দ কিসের? তুষার ভাইয়ার সব কাজিন আসছে আজকে, তাই রাতে ছোটোখাটো একটা পিকনিক হবে, ওটার জন্যই শব্দ। এবার ছাড়ো। হেমন্ত যাওয়ার আগে তাকে আবারও ধমক দিয়ে বলল, শব্দ কম কর তোরা, রুমে থাকা যাচ্ছে না। হেমন্ত তখন অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, সারা দিন শুধু ধমক আর ধমক। এটা আপু নাকি জাল্লাদ? তুষার ভাইয়া যে কি দেখে আপুর প্রেমে পড়লো। পশ্চিম দিকে হেলে পড়েছে সূর্য। প্রকৃতি ঘন অন্ধকারে নেমে আসতে চাইছে, কিন্তু সফল হতে পারছে না। কৃত্রিম আলোয় এখন আলোকিত চারিপাশ। বিল্ডিংয়ের উঠোনে অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে। তুষারের বয়সী কিছু ছেলে মেয়ে মাটির উনুনে মুরগির মাংস রোস্ট করছে। তুষার তদারকি করছে সব। হৈমন্তী বারান্দায় গিয়ে এক পলক দেখছিল ওদের, এরপর আর যায়নি সেদিকে। এখন সন্ধে 7:12। টেবিলে বসে পড়ছিল হৈমন্তী, তবে বাহিরের প্রবল শব্দে সুষ্ঠুভাবে মনোযোগ দিতে পারছিল না পড়ায়। বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিল। তবুও টেবিলে ঠাট হয়ে বসে আছে সে। রাবেয়া অনেকবার সবার সঙ্গে উঠোনে যাওয়ার জন্য তাগাদা দিয়েছে তাকে, সে যাবে না বলে মনস্থির করে আছে। বাধ্য হয়ে রুমে এসে হাজির হলেন রাবেয়া। রোষপূর্ণ স্বরে বললেন, তোকে আমি কয়টা ডাক দিয়েছি হেমন্তী, ওখানে গেলে কি এমন হবে? সবাই যাচ্ছে, তুই কেন যাবি না? পড়া আছে আমার। পড়তে হবে না আজকে, ভালো একটা জামা পরে উঠানে চলে যা। ওরা ওখানে কত মজা করছে, তুই গাধার মতো রুমে পড়ে থাকবে কেন? এখানে গাধার কি সম্পর্ক মা? চোখ মুখ কুচকে বলল হৈমন্তী। কথাটা বেশ গায়ে লেগেছে তার। রাবেয়া কিছু বলবে তার আগেই ড্রয়িং রুম থেকে হৈমন্তীর বাবা আশরাফ সাহেব হাঁক ছেড়ে উঠলেন। হৈমন্তী মা, কথা বাড়াস না, হেমন্ত অনেকবার ডেকে গেছে তোকে, তৈরি হয়ে চলে যা মা, সবার ভালো লাগবে। আশরাফ সাহেবের কথা ফেলতে পারল না হৈমন্তী। না চাওয়া সত্ত্বেও তৈরি হয়ে নিল যাওয়ার জন্যে। সাদামাটা একটা সবুজ রঙের জামা পরেছে হৈমন্তী। অলস পায়ে সিঁড়ি ভেঙে দোতলায় আসতে হঠাৎ মুখোমুখি হয়ে গেল আফতাব সাহেবের সঙ্গে। হৈমন্তীকে দেখেই তিনি ভ্রু কুচকে তাকালেন। প্রথমেই প্রশ্ন ছুড়লেন, উঠানে যাচ্ছ? হৈমন্তী ক্ষীণ আওয়াজে উত্তর দিল, জি আঙ্কেল। আফতাব সাহেব একটু গম্ভীর হলেন, থমথমে গলায় বললেন, তোমার সেখানে যাওয়ার কোনো মানে তো আমি দেখছি না। জি। অবাক হয়ে জিজ্ঞাসা করল হৈমন্তী। ইতিমধ্যে বিস্ময়ে কপালে ভাঁজ পড়ে গেছে তার। আফতাব সাহেব খানিক কেশে আবারও বললেন, দেখো মেয়ে, তোমার উচিত তুষার থেকে দূরে থাকা, অথচ সেই তুমিই তুষারের সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করছো, ওকে সুযোগ দিচ্ছ। আমার তো এখন মনে হচ্ছে তুমিই তুষারের মাথা বিগড়ে দিয়েছো, যাতে তুমি ওর গলায় ঝুলতে পারো। নয়তো আমার ছেলে তোমার মতো বয়স বড় একটা মেয়ের দিকে ফিরেও তাকায় নাকি? বলেই অতি গর্বের সঙ্গে তাচ্ছিল্যের হাসি হাসলেন তিনি, যেন হৈমন্তীর উপর সব দোষ দিয়ে তিনি ভীষণ আনন্দিত। এরপর হঠাৎই কাঠিন্য ভাব নিয়ে বললেন, আমার ছেলে থেকে দূরে থাকো, ওর আশেপাশেও যাতে তোমাকে না দেখি। হৈমন্তী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিছুই বলতে পারল না। ভাবতে লাগলো, আসলে কেউ সুযোগ দিচ্ছে তুষারকে। হৈমন্তীর আর যাওয়া হয়ে উঠল না উঠোনে। নিস্তেজ পায়ে নিজ ফ্ল্যাটে এসে হাজির হলো হৈমন্তী। তাকে ফিরে আসতে দেখে অবাক হলেন আশরাফ সাহেব। জিজ্ঞাসা করলেন, কি রে মা, ফিরে এলে যে? ভালো লাগছে না বাবা, যাব না। নিষ্প্রভ স্বরে জবাব দিল হৈমন্তী। রাবেয়া ভ্রু কুচকালেন। যাবি না মানে? এই না, কি সুন্দর যাচ্ছিলি, আবার কি হলো? মাথা ব্যথা করছে মা, ঘুমাবো। ঘুমাবি মানে? আমার রাগ উঠাস না হেমন্তী, চুপচাপ সবার কাছে যা। হৈমন্তী বিরস চোখে এক পলক মায়ের দিকে তাকালো, অতঃপর কথা অমান্য করে চলে গেল নিজ রুমে। হালকা শব্দে লাগিয়ে দিল দরজা। রাবেয়া রোষপূর্ণ চাহনি মেরে ধরলেন হৈমন্তীর যাওয়ার পথে। কপট রাগ দেখিয়ে বললেন, দেখেছ তোমার মেয়েকে, একটা কথাও শোনে না, একে নিয়ে যে আমি কি করি? আশরাফ সাহেব দ্বিরুক্তি করে উঠলেন, আহা, এত কথা বলো না তো, ওর হয়তো সত্যিই মাথা ব্যথা করছে। তুমি বরং একটা কাজ করো, ফ্রিজ থেকে বরফ নিয়ে ঠান্ডা পানি খাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিল হৈমন্তী। ঠোঁটে তার লাল রঙা লিপস্টিক। যাওয়ার সময় রাবেয়া জোর করে লাগিয়ে দিয়েছিলেন। রুক্ষ শক্তিতে বাম হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে নিল সে। সঙ্গে সঙ্গে ঠোঁটের আশপাশ হাতের তালু স্বল্প লালে আচ্ছাদিত হলো। হৈমন্তী শটান থেকে শুয়ে নিষ্পলক চেয়ে রইল সিলিংয়ের দিকে। চেয়ে রইল প্রায় অনেকক্ষণ। এখন নির্জীব অনুভূতি শূন্য হয়ে।
বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসলো। আচ্ছা, সব দোষ কি তারই? সত্যি তার? সব কিছুর জন্য শুধুমাত্র সেই কি দায়ী? হঠাৎ কান্না পেয়ে গেল হৈমন্তীর। নয়নজোড়ায় অশ্রু খেলতে লাগলো, গাল বেয়ে গলা অবধি ছুটতে লাগলো সেগুলো। তখন শীতের মাস, চারিদিক কুয়াশায় আচ্ছন্ন। হৈমন্তীর স্পষ্ট মনে আছে তারিখটি, 12ই ডিসেম্বর। এই দিনটিতেই অচেনা এই রংপুরের 5তলা বিশিষ্ট বিল্ডিংয়ে থাকতে এসেছিল হৈমন্তীর পরিবার। সেদিনই প্রথম সে তুষারকে দেখেছিল। উঠোনের এক কোণে এক বেঞ্চে কপালে হাত রেখে শুয়ে আছে এক যুবক। হৈমন্তী এক পলক সেদিকে তাকায়, পরক্ষণেই চোখ সরিয়ে নেয় ধীর গতিতে। হৈমন্তী প্রকৃতিপ্রিয় মানুষ। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করা যেন তার নিত্যদিনের অভ্যেস। প্রতিদিনকার মতো বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করার পাশাপাশি একটা জিনিস ভীষণভাবে প্রভাবিত করে তাকে। রোজ উঠানের মধ্যিখানে এক বেঞ্চে একটা ছেলেকে বসে থাকতে দেখে সে, একদম চুপচাপ, মাথা নিচু করে, মলিন মুখে। ভার্সিটি যাওয়ার আসার সময়ও ছেলেটা নিশ্চুপ অভিব্যক্তিতে ওভাবেই বসে থাকা বিশেষভাবে খেয়াল আসে তার। ছেলেটির কি কোনো কাজ নেই? প্রতিদিন ওভাবে চুপচাপ বসে থাকে কেন? কৌতূহল জাগলেও হৈমন্তী কখন আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করতে চায়নি। কেমন জড়তা কাজ করত ওর মাঝে, কেননা ছেলেটিকে দেখতে তার চেয়ে বড়ই মনে হতো হৈমন্তীর। এভাবে বেশ কিছুদিন চলল। একদিন হেমন্ত থেকে জানতে পারল ছেলেটি তার চেয়ে ছোট। অনার্সে ভর্তি হয়েছে এবার, বাড়িওয়ালার একমাত্র ছেলে। মুহূর্তেই হৈমন্তীর সব জড়তা কেটে গেল। অজানা কৌতূহলগুলো গভীরভাবে জেঁকে বসল মস্তিষ্কে। ছেলেটা তো তার ছোট ভাইয়ের মতোই, সেই হিসেবে কথা তো বলাই যায়। এরপর থেকে বারান্দায় দাঁড়িয়ে হৈমন্তী সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করত ছেলেটিকে। মাঝে মাঝে চোখাচোখি হলে তুষার ভ্রু কুচকে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকত কিছু সেকেন্ড। তারপর যখন দেখত হৈমন্তী তার থেকে চোখ সরাচ্ছে না, তখন বিরক্তের সহিত চলে যেত সেখান থেকে। ছেলেটাকে জ্বালাতে হৈমন্তীর বেশ লাগতো। সে ইচ্ছে করে আরও বেশি তাকিয়ে থাকতো তুষারের মুখ পানে। এরপর একদিন সাহস করে তুষারের কাছে যায় হৈমন্তী। তুষারের পাশে বসে কোনো ভনিতা ছাড়াই জিজ্ঞাসা করে, আপনার নাম কি? তুষার এক পলক তাকায়, গম্ভীর স্বরে জবাব দেয়, তুষার। ওহ, আমার নাম হৈমন্তী। তুষার তখন আপন মনে অস্পষ্ট কণ্ঠে আওড়ায়, হৈমন্তিকা। যা শুনতে পেয়ে হৈমন্তী হেসে ফেলে, বলে, আমার নাম হৈমন্তিকা না তো, হৈমন্তী। আর আমি কিন্তু আপনার চেয়ে অনেক বড়, তাই আমাকে আপু বলে ডাকবেন। প্রত্যুত্তরে তুষার হ্যাঁ না কিছুই বলল না। হৈমন্তী আবারও জিজ্ঞাসা করল, আচ্ছা তুষার, আপনি সবসময় এভাবে চুপচাপ থাকেন কেন? বিরক্ত হন না? এবারও নিশ্চুপ তুষার। তুষারের ব্যবহারে তেমন ভাবান্তর ঘটল না হৈমন্তীর। সে ভেবেই রেখেছিল এমন কিছু ঘটবে, সুতরাং হৈমন্তী তার মতোই বকবক করতে লাগলো। মাসখানেক যেতেই তুষারের ব্যবহারে পরিবর্তন এলো। আগে শুধু হৈমন্তীই কথা বলতো, তুষার চুপচাপ বসে শুনতো, শুধু কোনো কথা বলতো না, মাথা নিচু করে রাখতো সবসময়। কিন্তু এখন সেও হৈমন্তীর সঙ্গে মন খুলে কথা বলে। হঠাৎ গালে হাত রেখে নিমিষিন চেয়ে রয় হৈমন্তীর মুখ পানে। মাঝে মাঝে এমন সব আবেগমাখা কথা বলে হৈমন্তী ভীষণ অস্বস্তিতে পড়ে যায়, তবে অত ঘাটায় না ব্যাপারগুলো। কিন্তু দিনে দিনে তুষারের আচরণ আরও পাগলাটে হতে শুরু করে। হৈমন্তীর প্রতি তীব্র অধিকারবোধ যেন তার মাঝে সর্বদা বিরাজমান। তাই তো হৈমন্তী সরে এসেছিল তুষারের থেকে। রূঢ় আচরণে নিজেকে শক্ত করে রেখেছিল। চড়ও তো মেরেছিল তুষারকে, তাহলে সে দোষী কিভাবে হলো? এক পর্যায়ে হৈমন্তীর মনে হলো, না, সব দোষ তারই। তুষারের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলাটাই ছিল তার দোষ, মারাত্মক ভুল, যার শাস্তি হিসেবে অন্যের কথা শুনতে হচ্ছে তাকে। রাতে বেশ দেরি করে ঘুমায় হৈমন্তী। ফজরের নামাজ কাজা হয়ে যায়। ঘুম থেকে উঠে প্রথমে নামাজ আদায় করে সে। এরপর অলস পায়ে সোফায় গিয়ে বসে। আশরাফ সাহেব সেখানেই বসে বসে খবর দেখছিলেন। মেয়েকে নিজের পাশে বসতে দেখে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। স্নেহ ভরা স্বরে বললেন, শরীর ঠিক আছে তো মা? মাথা ব্যথা আছে এখনো? না বাবা। কথাটা বলেই কিছুক্ষণ চুপ রইল সে, হাঁসফাঁস করতে লাগলো। এরপর ক্ষীণ আওয়াজে বলল, বাবা, এ বাসাটা আর ভালো লাগছে না আমার, অন্য বাসা দেখো। আশরাফ সাহেব অবাক হলেন। কেন মা? রাবেয়া মাঝখান দিয়ে ফোড়ন কেটে উঠলেন। কেন বাসা পাল্টাবে কেন? কি সুন্দর ছাদে গাছ রাখার সুবিধা আছে ওইখানে, কি খোলামেলা, তার উপর প্রতিবেশীদেরও কি সুন্দর আচরণ। রাবেয়ার কথায় তাল মিলিয়ে আশরাফ সাহেবও বললেন, হ্যাঁ মা,
তাছাড়া তোর ভার্সিটি, আমার অফিস আর হেমন্তর স্কুলও তো এখান থেকে কাছে, তাহলে অসুবিধেটা কোথায়? আশরাফ সাহেব এমনভাবে বললেন যে আর দ্বিরুক্তি করতে পারল না হৈমন্তী। গোপনে দীর্ঘশ্বাস ফেলল মাত্র। সেদিন আর ভার্সিটিতে যাওয়া হলো না তার, ঘর থেকেই বের হলো না। বিকেলের দিকে একটু ছাদে যেতেই ছাদের এক কোণে তুষারকে দেখে থমকে গেল হৈমন্তী। তুষার তখনও দেখেনি তাকে। তড়িৎ গতিতে উল্টো পায়ে আবার ফিরতে নিলেই পেছন থেকে তুষার গম গম স্বরে ডেকে উঠল, দারুণ হৈমন্তিকা। এগুলো কি ধরনের অসভ্যতা তুষার? হাত ছাড়ুন। আপনাকে আমি এতগুলো ডাক দিয়েছি, আপনি শোনেননি? হৈমন্তী মুখ শক্ত করে জবাব দিল, না। কালকে আসেনি কেন হৈমন্তিকা? তুষারের কণ্ঠে কোনো রাগ নেই, কণ্ঠস্বর একদম শীতল ঠান্ডা, তবে অভিমানে ভরপুর। হৈমন্তী অন্যদিকে চেয়ে উত্তর দিল, ইচ্ছে হয়নি তাই, এবার ছাড়ুন। বলেই হাত ছাড়ানোর চেষ্টা করল সে। তুষার হাতের বাঁধন আরও শক্ত করল। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই হৈমন্তীকে টেনে নিয়ে যেতে লাগলো নিচে। হৈমন্তীর পরনে ঘরের এক আতপূর্ণ সবুজ রঙা কামিজ, ম্যাচিং ছাড়া নীল ওড়না এবং সাদা পায়জামা। এই অবস্থায় তুষার তাকে কোথায় নিয়ে যাচ্ছে? বিরক্তিতে মুখ পাংশুটে হয়ে গেল হৈমন্তীর। ইতিমধ্যে বিল্ডিংয়ের বাহিরে এসে গেছে তারা। দারোয়ান চাচার সামনে দিয়ে যখন তুষার তাকে টেনে নিয়ে যাচ্ছিল, দারোয়ান চাচা কিভাবে হাসছিলেন তখন ভাবতেই লজ্জা লাগছে হৈমন্তীর। সে আবারও হাত ছাড়ানোর ব্যর্থ প্রয়াস করতে লাগলো। রাগী গলায় ধমক দিল, আপনার সমস্যা কি তুষার? আমার হাত ছাড়ুন, নইলে আবার চর খাবেন আমার হাতে, বেয়াদব কোথাকার। তুষার জবাব দিল না, রাস্তার ওপাশে নিয়ে গেল। বিল্ডিংয়ের বিভিন্ন মানুষের যাতায়াত রাস্তায়, তাদেরকে এভাবে হাত ধরা অবস্থায় দেখে ওরা কী ভাববে? তুষার কি নির্বোধ হয়ে গেছে? হৈমন্তী আরও বেশ কয়েকবার হাত ছাড়তে বলল। তুষার আগের মতোই নিশ্চুপ, নির্বিকার, নির্লিপ্ত। হৈমন্তী নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। মুক্ত হাতটি দিয়ে জোরে চড় মারল তুষারের ডান গালে। ভাবল তুষার হয়তো এবার হাত ছাড়বে, কিন্তু আশানুরূপ তেমন কিছুই ঘটল না। তুষারকে আগের চেয়েও বেশি নির্লিপ্ত দেখল এবার। হৈমন্তীর দিকে একবার তাকালো না পর্যন্ত, তবে চোয়ালখানি শক্ত হয়ে এলো তার। তুষার একটা রিক্সা ডাকলো। অগোছালো হৈমন্তীকে নিয়ে যেতে লাগলো কোনো এক জায়গায়। ততক্ষণে হৈমন্তীও প্রশ্ন করতে করতে ক্লান্ত, হাল ছেড়ে চুপচাপ বসে আছে তুষারের অল্প দূরত্বে। তুষার তখনও তার হাত ছাড়েনি। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। কোনো এক নদীর তীর, ছোটোখাটো কিছু নৌকা, স্টিমার নদীর বুক চিরে ছুটে চলেছে। পানিতে পানিতে তাণ্ডব ঘটছে, তীব্রভাবে ঢেউ বহমান। বাতাসের আনাগোনা প্রচণ্ড। কোনো মতে করা খোপা ঢিলে হয়ে কাঁধে এসে ঠেকেছে হৈমন্তীর। ছোট চুলগুলো উন্মুক্ত কাঁধে বিঁধে গিয়ে কি ভীষণ চুলকাচ্ছে। হৈমন্তী আবারও হাত খোপা করতে লাগলো। তার পাশে দাঁড়ানো তুষার মুগ্ধ হয়ে দেখতে লাগলো প্রেয়সীর চুল বাঁধা। এক মনে চেয়েই রইল, পলক ফেলছে না একদমই। হৈমন্তীর খেয়াল এলো তা। হাত নামিয়ে ক্রুদ্ধ চোখে জিজ্ঞাসা করলো, বারবার মানা করা সত্ত্বেও আমাকে এখানে এনেছেন কেন? হৈমন্তী থেকে চোখ সরালো সে। নদীর দিকে তাকে আওড়ালো, ধরুন আপনি একটা পিকনিকের আয়োজন করলেন। সবাই জানলো যে পিকনিকটা আপনি আয়োজন করেছেন আপনার কাজিনদের জন্য, অথচ আপনার মনে অন্য কিছু। প্রতিদিনের চেয়ে আরেকটু বেশি সময়ের জন্য একজনকে দেখার তাড়নায় আপনি পিকনিকটা আয়োজন করেছেন। ওই একজনকে বারবার ডেকে পাঠিয়েছেন পিকনিকে আসার জন্য, তবুও সে আসলো না। বরং আপনি তবুও অপেক্ষা করে গেলেন সেই একজনের জন্যই। একসময় পিকনিকটাও শেষ হয়ে গেল, তখনও তার আসার কোনো নাম নেই। তাকে একটা বার দেখার ব্যাকুল ইচ্ছায় আপনি তার বারান্দার বাইরে দাঁড়িয়ে রইলেন প্রায় ভোর পর্যন্ত, কিন্তু ফলাফল শূন্যই রয়ে গেল। তখন আপনার কেমন অনুভূতি হবে? কষ্ট হবে না? দহন সৃষ্টি হবে না মনে? একটু থামল তুষার। হৈমন্তীর চোখে চোখ রেখে বলল, আমি অপেক্ষা করেছিলাম হৈমন্তিকা, আপনি আসেননি। মুহূর্তেই হৈমন্তীর বক্ষস্থলে বয়ে গেল এক নিদারুণ যন্ত্রণাময় অনুভূতি। কেমন দোটানায় পড়ে গেল সে। কেন যেন মনে হতে লাগলো তুষারের জন্যে তার মনে অন্য এক অনুভূতির সৃষ্টি হচ্ছে। সঙ্গে সঙ্গে হৈমন্তীর আমি নামক ব্যক্তিটি গোপনে চিৎকার করে উঠল, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।